On Friday, the West Bengal Pollution Control Board organized an environmental education program under Mission Life. Held in Jhargram, the program saw enthusiastic participation from students of 8 schools and 2 colleges. এবার আমাদেরকে কিছু এখন ভাবতেই হবে, কারণ আমরা যদি এখন থেকে কিছু ভাবতে শুরু না করি তাহলে এটা ভবিষ্যতে আমাদের জন্য খুব বড় সমস্যা হিসাবে দেখা যাবে। আমরা যেহেতু জঙ্গলমহল এলাকায় বসবাস করি, আমাদের এখানে বিভিন্ন ধরনের বড় বড় গাছপালা আছে, যেমন শাল, কেঁদুয়া এবং বিভিন্ন ধরনের বড় বড় গাছ আছে। আমরা চাইলে এই সমস্ত গাছের পাতাকে ব্যবহার করতে পারি প্লাস্টিকের বিকল্প হিসাবে। আমরা হয়তো বাজার গেলাম এবং সেখানে আমরা প্লাস্টিক না নিয়ে গিয়ে হয়তো আমরা কোনো টিফিন কারি নিয়ে গেলাম বা অন্য কিছু নিয়ে গেলাম, যেটা আমরা প্লাস্টিকের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি। এবং এক্ষেত্রে আমাদের সবথেকে বড় সুবিধা হলো যে প্লাস্টিকটা আমরা আনবো না, সেটা পরিবেশের সঙ্গে মিশবে না। এছাড়াও আমরা আমাদের পরিবেশের মধ্যে যদি আমরা পরিবেশকে সত্যি রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে এখন থেকে কিছু একটা ভাবতে হবে এবং প্লাস্টিকের বদলে বিভিন্ন ধরনের অন্যান্য সামগ্রী ব্যবহার শুরু করতে হবে। এবং আমার নির্দিষ্ট সময়ের আগে থেকেই তো বিষয়ের উপর গাড়ি টানলো, পরবর্তী তাহলে ওই স্কুল বাদ দিয়ে, কুমুদ কুমারী স্কুল বাদ দিয়ে অন্য যারা স্কুল থেকে প্রতিনিধিত্ব করতে এসে তারা প্রশ্ন করতে পারে। হ্যাঁ, টপিকসটা তুমি আরেকবার বলে দাও ওদের সুবিধার্থে। অল্টারনেটিভ ইউসেস অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অর্থাৎ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প কি ব্যবস্থা। ও খুব সুন্দর বললো, যদিও খুব অল্প ও সীমাবদ্ধতার মধ্যে দিয়ে বলেছে। এবার তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমাদের জন্য 4 মিনিট বরাদ্দ করা হয়েছে। তোমরা যে বিষয়ের ওপর, টপিক্সের ওপর ও বললো তার ওপর ওকে প্রশ্ন করো, ও উত্তর দেওয়ার চেষ্টা করবে। শুরু করো। বলছি যে মাটিতে যে প্লাস্টিকটা অলরেডি মিক্স হয়ে গেছে, ওটাকে বের করে পুনরায় রিইউজ কেমন করে করবো? দেখো, যেটা মাটিতে অলরেডি মিক্স হয়ে গেছে সেটা তো আর আমরা বের করতে পারবো না, এবং সেটা আমাদের আর বের করানো আমাদের ক্ষমতার মধ্যে নেই। কিন্তু আমরা চেষ্টা করতে হবে যাতে আমরা ভবিষ্যতে আর ওই ধরনের প্লাস্টিককে মাটিতে মিশতে না দিই, এবং সেটা আমাদেরকে রোধ করতে হবে। নেক্সট কে প্রশ্ন করবে? হাত তোলো, তোমার নাম বলো আর চট করে প্রশ্নটা করে ফেলো। স্যার, আমি শান্তির মন্ডল, মানিকপাড়া হাই স্কুল এসএস থেকে বলছি। আমি তো জানি যে প্লাস্টিকের ব্যবহার, মাইক্রোফোনটা কাছে না, মুখের কাছে না। হ্যাঁ, প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে তুলে দেওয়া যাবে না, কিন্তু অবুঝ মানুষদের, যারা এখন এই ব্যাপারে কিছুই জানে না, সেই সমস্ত ব্যক্তিদের কীভাবে আমরা এই প্লাস্টিক ব্যবহার কমাতে কীভাবে আমরা বোঝাতে পারবো? শোনা যাচ্ছে না, কাছে না, আমরা তো দূরে বসে আছি, শুনতে পাচ্ছি না। বলো বলো, তুমি ঠিকই বলছো, একটু মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে বলো। অবুঝ মানুষদের আমরা প্লাস্টিক ব্যবহার করতে কিভাবে, অবুঝ মানুষের প্লাস্টিক ব্যবহার কমাতে কিভাবে আমরা বলতে পারবো? আচ্ছা, এখানে অবুঝ মানুষ বলতে তো মানুষ হবে, কিন্তু এখানে যাদের কাছে শিক্ষার আলো এখনো পৌঁছায়নি বা যারা এখনো অতটা ভাবে অ্যাওয়ার নয়, আমাদেরকে নিজেদেরকে ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে অ্যাওয়ার করতে হবে, এবং গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে হবে এবং তাদের মধ্যে তাদেরকে অ্যাওয়ার করতে হবে বিভিন্ন। আচ্ছা, নেক্সট। আমি সুজিত পাল, দুধকুন্ডি বাপুজি শিক্ষায়তনের ছাত্র। আমরা সকালে যে ব্রাশ ব্যবহার করি তা প্লাস্টিকের বোতলে কি দিয়ে তৈরি করা যেতে পারে অল্টারনেটিভ? খুব ভালো প্রশ্ন করেছে, তুমি চেষ্টা করো, খুব সহজ উত্তর দেওয়া যায়, কিন্তু চেষ্টা করো বলার। আমরা প্লাস্টিকের ব্রাশ ব্যবহার করছি ঠিকই, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু আমরা চাইলেও প্লাস্টিকের বদলে বিভিন্ন অন্যান্য সামগ্রী দিয়ে ব্রাশ ব্যবহার করতে পারি বা তৈরি করতে পারি এবং সেটা ব্যবহার করতে পারি। নেক্সট কেউ যদি বিষয়ের উপর প্রশ্ন করতে। নমস্কার, আমি পূজা পানিগ্রাহী, আমি সেবায়িত শিক্ষক মহাবিদ্যালয় থেকে এসেছি। আমার প্রশ্ন তোমার কাছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এগুলো খুব কম মূল্যে বা বিনা পয়সায় অনেক সময় কি হয় আমাদের দোকান থেকে প্রোভাইড করে বা দেয়, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা ওই প্লাস্টিকটা না ইউজ করি তাহলে আমাদের অন্য কিছু ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে ওইগুলো অনেক সময় কি হয়, ব্যয়বহুল হয়। তো সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি? খুব ভালো প্রশ্ন করেছে।
চেষ্টা করো উত্তর দেওয়ার। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করে আমরা তো বাড়িতে সবারই নিশ্চয়ই ব্যাগ ট্যাগ থাকবে, এবং আমরা বিভিন্ন পাটের ব্যাগ এবং বিভিন্ন অন্যান্য সামগ্রী নিয়ে বাজারে যেতেই পারি, এবং তাহলে বিভিন্ন কন্টেইনার ব্যবহার করতে পারি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের জন্য, যেটা আমাদের জন্য খুব একটা ব্যয়বহুল হয়তো হবে না। আরো যদি কেউ প্রশ্ন করতে চাও এখনো সময় আছে 1 মিনিট। নমস্কার, আমি সোমনাথ সিংহ, সেবায়তন শিক্ষা মহাবিদ্যালয় বীর দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, বিষয়টা ছিল পরিবেশ বান্ধব যে বিকল্পগুলি সেগুলি, তার কিছু উদাহরণ, যেমন এই দু একটি ছাড়া যে কি কি আমরা তার প্লাস্টিকের বর্জন করে আরো কি কি আমরা ব্যবহার করতে পারি, যদি কিছু বিকল্পগুলি বলা হয় আর কি। ধন্যবাদ। বলো, তুমি চেষ্টা করো। প্লাস্টিকের বদলে আমরা পাটের ব্যাগ ব্যবহার করতে পারি, এবং আমাদের এখানে যেহেতু বিভিন্ন ধরনের বড় বড় গাছ আছে এবং ঘাস আছে, তাই এখানে বিভিন্ন ধরনের শালপাতা পাওয়া যাবে, এবং শালপাতাকে আমরা অবশ্যই সাথে করে ব্যবহার করতে পারি প্লাস্টিকের বিকল্প হিসাবে। খুব ভালো উত্তর দিয়েছে। সময় চলে এলো, আর 0.5 মিনিট রয়েছে। চট করে প্রশ্ন বললাম। নমস্কার, আমি মানিকপাড়া হাই স্কুল থেকে শুভজ্যোতি মাহাতো। মিশন মঙ্গল সিনেমাটা থেকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখেছিলাম, যেখানে মঙ্গলযানে প্রপেলার হিসেবে বিভিন্ন বর্জ্য পদার্থ থেকে প্লাস্টিক মেটেরিয়াল ব্যবহার করে উন্নত মানের মেটেরিয়াল তৈরি করা হয়েছিল। তো সেই রকম বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহারের জন্য প্লাস্টিকের ব্যবহার হিসেবে বিভিন্ন বিজ্ঞানীদের কীরকম অবদান থাকতে পারে বলে আমার মনে হয়। আমাদের ওটা সিনেমাতে হলো, আমাদের বাস্তবে তো এখনো সেরকম ধরনের বিজ্ঞানিত অগ্রগতি হয়নি, এবং যদিও কোনোদিন হয় তাহলে সেটা খুব ভালো ব্যাপার হবে, এবং প্লাস্টিককে ব্যবহার করে আমরা ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করতে পারবো। সময় শেষ হয়ে গেছে, প্রশ্ন করার উত্তর দেওয়ার দুটোই সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, যা সাপ্লিমেন্ট হিসাবে অনেকেই প্রশ্ন করবে যে বিকল্প, সকলেই বিকল্পের খোঁজে আছে। ও কিছু চেষ্টা করেছে, যেমন এই অঞ্চলে, এই ঝাড়গ্রাম অঞ্চলেতে আমরা জানি প্রচুর শাল পাতা পাওয়া যায়, শাল গাছ প্রচুর রয়েছে। কাজেই আমরা অতীতে আজ থেকে 20 বছর আগে আমরা শাল পাতার থালা অনুষ্ঠান বাড়িতে খুবই ব্যবহার করতাম। এখন আমাদের বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে শাল পাতাটা আমাদের কাছে একটু অফ বেড হয়ে গেছে বা অবসলিউট হয়ে গেছে, এবং যথেষ্ট পরিমাণে আমাদের শহর অঞ্চলে সেগুলো পাওয়াও যায় না। তো আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী এমন বায়োডিগ্রেডেবল, আমরা শাল পাতা কেন, অন্য যে কোনো পাতা, আমরা আগে দেখতাম অনুষ্ঠান বাড়িতে খুব গরিব করে লোকেরা তারা কচু পাতায় বা কলা পাতায় খেতে দিত। এখন কলা পাতা দিয়ে ডেকোরেটেড পাতা পাওয়া যায়। তাহলে আমাদের এই যেগুলো প্রকৃতি থেকে পাই এবং প্রকৃতিতে খুব সহজভাবে মিশে যায়, এই ধরনের পাতা, আমরা পদ্ম পাতা, শাল পাতা, এই ধরনের পাতাকে যদি আমরা আরো বেশি করে বিভিন্ন অনুষ্ঠানেতে ব্যবহার করতে পারি। এছাড়াও দেখবে আখের যে ছিপড়া, যেটাকে আমরা ব্যাগাস বলি, এই ব্যাগাস থেকে এবং পাল থেকে প্রচুর থালা বা এইরকম মানে কোকারিস জিনিস ব্যবহার করা হচ্ছে, যদিও এটা এক্সপেন্সিভ। একজন সত্যি খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছে, এগুলো খুব ব্যয়বহুল। কাজে এটা ব্যয়বহুল এই কারণেই মনে হচ্ছে, কারণ তার যোগান, তার কাঁচামালের যোগানটা আমাদের তুলনামূলকভাবে কম। কাজেই আমাদের পরীক্ষা নিরীক্ষা চলছে যে এইরকম কিছু ইকো ফ্রেন্ডলি সাবস্টেন্সকে আমরা যত বেশি পরিমাণে ব্যবহার করতে পারি, ভুট্টার দানা বা এইরকম কিছু জাতীয় পদার্থ দিয়ে এরকম অল্টারনেটিভ টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রচুর কাটলারি সেট তৈরি হচ্ছে। অদূর ভবিষ্যতে এগুলো আমাদের মধ্যে বহুলভাবে ব্যবহৃত হবে, এই আশা রেখে পরবর্তী স্কুলকে আমরা উন্নত করব। সে তার প্রতিনিধিত্ব একজনকে পাঠাবেন। আচ্ছা, তুমি প্রথমে নাম, কোন স্কুল থেকে তুমি রিপ্রেজেন্ট করছো? বালিকা বিদ্যালয়, মানিকপাড়া বালিকা বিদ্যালয়। নেক্সট। তোমার নাম, স্কুলের নাম, বিষয়, যে বিষয়ের উপর তুমি বলবে এটা বলো। তারপর যখন আমি স্টার্ট বলবো তখন তুমি তোমার বক্তব্য শুরু করবে। একদম মাইক্রোফোনের খুব সামনে মুখ নিয়ে যাওয়ার দরকার নেই, একটু দূরত্ব বজায় রাখবে। নমস্কার, আমি শাওনি মাহাতো, আমি বালিকা বিদ্যালয় মানিকপাড়া স্কুলের ছাত্রী। আরেকবার নামটা বলো। শাওনি মাহাতো। আচ্ছা, বলো। আমি নবম শ্রেণীতে পড়ি। এখানে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ এবং আমার বন্ধু অথবা দাদা, দিদি, ভাই, বোন যারাই আছে সবাইকে আমি প্রণাম জানাচ্ছি, এবং যার অথবা সম্মানীয় ব্যক্তিদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। তুমি স্টার্ট করো তোমার বিষয়। আমার বিষয় হচ্ছে ইউজ
of eco-friendly alternatives of single-use plastics. আমাদের বর্তমান দিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে। আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত দিনের পর দিন প্রচণ্ড প্লাস্টিক ব্যবহার করছি এবং একটা প্লাস্টিক ব্যবহার করার ফলে সেগুলি আমরা ফেলে দিচ্ছি। এই প্লাস্টিকের অজৈব হওয়ার জন্য এগুলো মাটিতে মিশে যাচ্ছে না, কিন্তু এই প্লাস্টিকগুলো যাচ্ছে কোথায়? এই প্লাস্টিকগুলো আমরা ফেলে দেওয়ার ফলে বিভিন্ন প্রাকৃতিক কারণ, ঝড় বৃষ্টি ইত্যাদির কারণে প্লাস্টিকগুলো চলে যাচ্ছে পুকুর, সমুদ্র, এছাড়াও নদীর তলায় এবং জমা হচ্ছে, যার ফলে নদীতে, সমুদ্রে, পুকুরে জলের বন্যা সৃষ্টি হচ্ছে এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। পুকুর ও নদী ভরাট হয়ে যাচ্ছে এবং এই অজৈব প্লাস্টিকগুলো আমাদেরকে ব্যবহার কমানোর জন্য আমরা নানা রকম পদ্ধতি অবলম্বন করতে পারি। সেই পদ্ধতিগুলো হচ্ছে, যেমন হচ্ছে জল সক্রিয় কাগজ টেপ। আমরা প্লাস্টিক টেপ যেগুলো আছে তার বদলে যদি আমরা ওয়াটার পটেনশিয়াল টেপ ব্যবহার করি, তাতে আমরা ওটার ব্যবহার কমাতে পারছি। এছাড়া আমরা যে সমস্ত কাপ, আমরা প্লাস্টিক কাপের বদলে আমরা কাগজের কাপ ইউজ করতে পারি। আর হচ্ছে যেমন বালিশের তুলো, বালিশের যেমন আগে আসল তুলো ব্যবহার হতো, এখন ওই তুলোর বদলে একটু সিনথেটিক সিল্ক মেশানো, লাইলন মেশানো তুলো ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে প্লাস্টিক, যেগুলো মাটিতে মিশে যায় না এবং পরবর্তীকালে এটা আমাদের অসুবিধা দেখা দিতে পারে। এই বালিশে আমরা প্রকৃত তুলো ব্যবহার করতে পারি, অথবা আমাদের ভেড়া থেকে পাওয়া উল, আমরা সবাই জানি উলগুলো থেকে আমরা উল দিয়ে তুলো বানাতে পারি, ওটা থেকে বালিশের তুলো ব্যবহার করতে পারি। অথবা যে সমস্ত পুরনো বাড়িতে ছেঁড়া কাপড় আছে ওগুলোকে কেটে টুকরো টুকরো করেও আমরা আমাদের বালিশ বানাতে পারি, এটা আমাদের চাহিদাও পূরণ হচ্ছে। এছাড়াও আমাদের ব্যবহৃত স্ট্র, বিভিন্ন রেস্টুরেন্ট বা হচ্ছে আমরা ক্যাফেতে গেলে আমাদেরকে স্ট্র দেয়, এই স্ট্রগুলো অথবা কোল্ড ড্রিঙ্কস খেলেও আমরা স্ট্র ব্যবহার করি। বাড়িতে বৃদ্ধ বয়স্করাও যারা খেতে অসুবিধা বা যাদের দাঁতে অসুবিধা তাদেরও স্ট্র ব্যবহার করতে হয়। তো এর বদলে আমরা প্লাস্টিকের যে স্ট্র আছে তার বদলে ব্যবহার করতে পারি নানা রকম স্ট্র বিকল্প প্লাস্টিকে, যেমন হচ্ছে আমরা কাগজের স্ট্র ব্যবহার করতে পারি। বর্তমানে ওআরএস এর প্যাকেটে কাগজের স্ট্র ইউজ করা হয়, কিন্তু বাকি যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস আছে সেগুলোই কাগজের স্ট্র ব্যবহার হয় না। তো আমরা তাদের কাছে অনুরোধ করতে পারি যে আমরা ওখানে কাগজের স্ট্র দিতে পারি। এটা একবার ইউজ করার পরে ফেলে দেওয়া যায় এবং এই যে জৈব পদার্থ তাই এটি মাটিতে মিশে দিতে পারি। এছাড়া হচ্ছে আমরা স্টেনলেস স্টিলের স্ট্র ব্যবহার করতে পারি, এটি পুনর্ব্যবহারযোগ্য এবং স্টেনলেস স্টিলের স্ট্রয়ের দামও কম। বাড়িতে যে সমস্ত বৃদ্ধ বয়স্ক লোকরা আছে তাদেরকে আমরা যদিও স্ট্রটা দিই, তাহলে ওটা আমরা পুনর্ব্যবহার করতে পারি এবং প্লাস্টিকের স্ট্র আমরা যেহেতু ফেলে দিচ্ছি, ওটা যা ইউজ হচ্ছে না, তো আমাদের এতে টাকাও বেঁচে যাচ্ছে, কারণ আমাদের ওই স্ট্রটা আমরা ব্যবহার করতে পারছি। এছাড়া হচ্ছে নারকেল পাতা দিয়েও স্ট্র তৈরি করা হয়। আবার বাড়িতে আমরা সবাই কোনো কিছু খাবার বা কোনো কিছু রাখতে ঝুড়ি ব্যবহার করি, ঝুড়ি বদলে আমরা যদি বাঁশের ঝুড়ি ব্যবহার করি। আগে বাঁশের ঝুড়ির ব্যবহার প্রচণ্ড ছিল, কিন্তু এখন ওর ব্যবহারটা দিনের পর দিন কমেই যাচ্ছে। এই বাঁশের ঝুড়ি গ্রামে বা বাড়ির যে সমস্ত মহিলারা আছে তারাই এটা বানাতে পারে, তারা এই ঝুড়ি দিয়ে ছোট ছোট ঝুড়ি বানাবে এমন বিক্রি করতে পারে, যার ফলে দরিদ্র যে সমস্ত গ্রাম্য মহিলা তারা নিজেদের উপার্জন পথ নিজেরাই বেছে নিতে পারবে আর নিজেরাই ও টাকা উপার্জন করতে পারবে, তাদেরকে কারোর উপর আর নির্ভরশীল হতে হবে না। আর এছাড়া হচ্ছে মাশরুম প্যাকেজিং হচ্ছে এমন এক ধরনের প্যাকেজিং যার ফলে আমরা আমাদের ব্যবহৃত নানা রকম জিনিসকে আমরা প্রোটেক্ট করতে রাখতে পারি প্লাস্টিকের বদলে। এটি মাশরুমের থেকে পাওয়া যায়, মাশরুমের গুরুত্বপূর্ণ উপাদানে মাইসেরিয়াম নামক এক জায়গা থেকে এটি তৈরি করা হয়। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ভ্যাট ফিলার এক ধরনের জিনিস যেটা পণ্যের সংরক্ষণ করতে সাহায্য করে। আর এছাড়াও ব্যবহার করতে পারি আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত জিনিস হচ্ছে জলের বোতল বা জার, এগুলো সবই হচ্ছে প্লাস্টিক, সবার বাড়িতেই থাকে এগুলো। এই জলের বোতল অনেকে ধাতব জিনিস যেমন তামা, কাঁসার এই সমস্ত বোতল ব্যবহার করে, এতে আমাদের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। যেমন হচ্ছে তামার বোতলে নানা রকম উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেগুলো প্রতিদিন মানে ওইটা যদি জল রেখে আমরা খাই তা আমাদের শরীরে যেমন পুষ্টি বিকাশ হচ্ছে, তার সাথে সাথে আমাদের মানসিক বৃদ্ধিও হয়ে যাচ্ছে। আবার কাঁচের বোতল বা জার এগুলোও খুব গুরুত্বপূর্ণ।
প্লাস্টিকের বোতলের বদলে আমরা মাটির বোতল ব্যবহার করতে পারি। মাটির বোতল দাম বলতে গেলে 100 টাকা হতে পারে, অথবা আমরা বাড়িতেই তৈরি করে দিতে পারি মাটি দিয়ে। উপযুক্ত মাটি থেকে আমরা মাটির বোতল উৎপন্ন করতে পারি। এছাড়াও হচ্ছে আমাদের প্রতিনিয়ত যে আমরা টুথব্রাশ ব্যবহার করি, এই টুথব্রাশ হচ্ছে প্লাস্টিকের। এটা 1 মাসে চেঞ্জ করতে হয়। এই যার ফলে হচ্ছে আমাদের ব্রাশ তো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দাঁতের ক্ষেত্রে খুবই উপযোগী। এই যদি ব্রাশটাকে আমরা ফেলে দিই, তার ফলে আমাদের নানা রকম পরিবেশে দূষণ বেড়ে যাচ্ছে, মানে প্লাস্টিকের প্রচুর পরিমাণে বাড়ছে। এই ব্রাশের বদলে যদি আগে যেমন শালের দাঁতন বা যে নিম পাতার দাঁতন ব্যবহার হতো, সেরকম যদি আমরা পুনরায় ব্যবহার করতে পারি, এটি সত্যিই উপকারী। এই দাঁতনগুলো দিয়ে আমরা যদি মাটি, তাহলে হচ্ছে আমাদের চর্বণ হয়, আমাদের শাল পাতা বা তোমার সময় সীমা অতিক্রান্ত হয়ে গেছে। আচ্ছা, এবার তুমি থাকো। তোমার নামটা একবার বলে দাও করে। শাওলি মাহাতো। শাওলি মাহাতো খুব সুন্দর বলেছে প্লাস্টিকের বিকল্প কিছু ব্যবহার নিয়ে। এবার তার উপর যদি এই বিষয়ের ওপর কোনো প্রশ্ন থাকে অন্যান্য স্কুলের, তাড়াতাড়ি চটপট শুরু করে দাও প্রশ্ন। তোমাদের জন্য 4 মিনিট বরাদ্দ করা হয়েছে। কে বলতে চাও হাত তোলো, নিজের নাম বলো আর চট করে প্রশ্ন করো। আমি মানিকপাড়া হাই স্কুল এইচএস থেকে ইসানি মাহাতো বলছি। তুমি বললে যে সমুদ্রের তলদেশে অনেক প্লাস্টিক জাতীয় বর্জ্য জমা হয়ে থাকে, তো সেগুলোকে কি করা যায়? কারণ ওগুলো অলরেডি জমা হয়ে গেছে। সেগুলো যেহেতু প্লাস্টিকগুলো সমুদ্রে জমা হয়ে গেছে, আমরা আর ওগুলো উদ্ধার করতে পারবো না। তো আমরা আমাদের মানুষকে বোঝাতে পারি বা নিজেরাই চেষ্টা করতে পারি যে আর সেটা ভরাট না হয়, কারণ প্লাস্টিক যেহেতু অজৈব পদার্থ, সেগুলো আমরা ধ্বংস করতে পারবো না, এবং যেগুলো সমুদ্রে মিশে গিয়েছে সেগুলো বের করা আমাদের ক্ষেত্রে অসম্ভব। আচ্ছা, প্রশ্ন এবং উত্তরের মধ্যে আমি একটা সংশোধন করে দিতে চাই। প্লাস্টিক যেহেতু খুব হালকা, অর্থাৎ সমুদ্র বা নদীর তলায় জমা হয় না, এটা উপরে ভাসে। এবং এই রকম আমাদের ছোট ওপেন ড্রেন যেগুলো আছে, নালা বা নর্দমা, সেগুলোর মারফতে সেগুলো নদী, খাল, বিল ইত্যাদি জায়গায় জমা হয় এবং নদীর মাধ্যমে সমুদ্র বা মহাসমুদ্রে জমা হয় এবং সেগুলো ফ্লোট করে। এবং বিভিন্ন দেশ থেকে এরকম ব্যবস্থা নেওয়া হয়। সেগুলো যেমন তোমরা অনেক সময় গুগলে সার্চ করে দেখবে, গ্রেট প্যাসিফিক বিচ বলা হয়। এখানে যেখানে এত পরিমাণ প্লাস্টিক বজ্র বা প্লাস্টিক বোতল বা এই জাতীয় জিনিস এত পরিমাণ রয়েছে যে একজন সামুদ্রিক ড্রাইভ সমুদ্রে যত গভীরে যেতে থাকে তত বিভিন্ন স্তরেতে বিভিন্ন প্রকৃতির প্লাস্টিক পাওয়া যায়। তাই যে প্লাস্টিক খুব ফ্লোটেবল আইটেম, সেটা জলের উপর ভেসে থাকে। যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়, সেই প্লাস্টিককে অ্যারেস্ট করা যায়। নেক্সট প্রশ্ন করো। বিয়ে বাড়িতে যে মাটির বোতল ব্যবহার করতে বলছে, কিন্তু তা তো সবাই পারবে না। তো প্লাস্টিক বোতল খুব সহজে বিয়ে বাড়িতে ব্যবহার করা হয়, তার বিরুদ্ধে কি করতে পারি আমরা? আমরা মাটির বোতল ব্যবহার এখানে করতে পারি না, যেহেতু অনেক লোক যায়, এটা অসম্ভব। তো আমরা কাঁচের জগ নিয়ে যেতে পারি এবং প্রত্যেকে কাগজের গ্লাস নিতে পারি, যার ফলে হচ্ছে কাগজের গ্লাসগুলো মাটিতে মিশে যেতে পারে এবং হচ্ছে যে কাঁচের জগগুলো পরবর্তীকালে আমরা ইউজ করতে পারি। কাঁচের জল তো মানে কাঁচের জিনিস তো মাটিতে মিশে যায়, ওই জন্য। নেক্সট কে প্রশ্ন করবে, হাত তোলো। হ্যাঁ, বল। নমস্কার, আমি চিরঞ্জিত মাহাতো, সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিকল্প প্লাস্টিকের বিকল্প হিসাবে যেগুলো ব্যবহার করার কথা বলা হচ্ছে, যেমন একটা বাঁশের ঝুড়ি বানানোর কথা বলা হচ্ছে। তো বাঁশের ঝুড়ি একটা সময় সাপেক্ষ জিনিস, এটা অনেক সময় লাগবে। একটা বাঁশের ঝুড়ি তৈরি করতে মোটামুটি 1 দিন সময় লেগে যায় একজন লোকের। তাহলে পুরো দেশের যদি চাহিদা পূরণ করাটা কি সম্ভব, মানে অল্টারনেটিভ হিসাবে? হ্যাঁ, করা যেতে পারে। আমরা যদি বাঁশের ঝুড়ি বানানোর জন্য একটা মেশিন তৈরি করতে পারি, এটা এছাড়া হচ্ছে যে সমস্ত মহিলারা অথবা পুরুষ যারা হচ্ছে বেরোজগার, তাদের এটি রোজগারের পথ হিসাবে ব্যবহৃত হতে পারে। তা আবার যারা রোজগার করে, বিশেষ করে গ্রামের দিকে, ওরা বিকালবেলায় ঝুড়ি বানাতে বসে যায় এবং হচ্ছে ওরা ঝুড়িগুলোতে বিক্রিও করে। নেক্সট কে প্রশ্ন করবে? তাড়াতাড়ি, সময় এগিয়ে চলেছে, চট করে প্রশ্ন করো আর তুমিও চট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমার নাম ধনঞ্জয় কিস্কু, আমি একলব্য মডেল স্কুল থেকে বলছি। যে কোনো জিনিস যেটা ওয়াটারপ্রুফ, সেখানে তো প্লাস্টিক লাগে, তো এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ওয়াটারপ্রুফে প্লাস্টিক লাগবে এরকম কোনো নেই, আমরা কাগজও ওয়াটারপ্রুফ হয়।
তো যেমন হচ্ছে নানা রকম প্যাকেজিং, কাগজ প্যাকেজিং পাওয়া যায়, ওগুলো ওয়াটারপ্রুফ হয়। প্লাস্টিক শুধুমাত্র ওয়াটারপ্রুফ নয়। নেক্সট। আমি নন্দিনী রায়, দুধকুন্ডি চারুলতা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে যেখানে প্লাস্টিক তৈরি করা হয় সে কারখানা কি বন্ধ করা যেতে পারে? তৈরি হয়ে গেছে, সেটা তৈরি হয়ে গেছে, একটা আইন অনুযায়ী প্লাস্টিক তৈরি করা বন্ধ হয়ে গেছে। ক্যারি ব্যাগের যে থিকনেস বা পুরুত্ব সেটা মিনিমাম 120 মাইক্রন হতে হবে। কাজেই আমরা যে সমস্ত কলকারখানা বা প্লাস্টিক জাত দ্রব্য প্রস্তুত করে এবং যারা ক্যারি ব্যাগ তৈরি করে তাদেরকে আমরা যারা কাঁচামাল সরবরাহকারী, যেমন আমাদের হলদিয়াতে দুটো এরকম ইন্ডাস্ট্রি আছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল এবং MCCPTI, যারা এই কাঁচামাল উৎপাদন করে প্লাস্টিক আইটেম প্রস্তুত করে। কাজেই গভর্নমেন্টের তরফ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে যে ব্যান্ড আইটেম অর্থাৎ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে যেটা ভারতবর্ষের সরকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এইরকম প্লাস্টিকজাত দ্রব্য উৎপাদন করা যাবে না, তার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। করছি এই ধরনের প্রস্তুত করতে। আচ্ছা, নেক্সট যে স্কুল থেকে আমাদের পরবর্তী বক্তব্য রাখবে, তুমি তোমার স্কুলের নাম, তোমার নাম এবং বিষয় এটা প্রথমে বলবে। আমি যখন স্টার্ট করতে বলবো তুমি তোমার বিষয় সম্পর্কে বলবে। করে চলে এসো, তোমার নাম, স্কুলের নাম আর একবার বলো, পরিষ্কার করে আস্তে আস্তে বলবে, এবং বিষয়। নাও স্টার্ট করো। সাস্টেনেবল সোর্স কেন বলা হচ্ছে? স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য কি? পরিবেশের সামঞ্জস্য ও দীর্ঘমেয়াদী হওয়া যায়, যাতে এটা কখনো নিঃশেষ না হয়। কখনো শেষ অবধি ক্ষয়িষ্ণু এবং তার সীমিত, তাকে আমরা শক্তিতে, যেসব শক্তি কখনো শেষ হয় না, সেই শক্তিকে আমরা বারংবার আরোহণ বা ব্যবহার করতে পারবো, তাকে আমরা নবীকরণযোগ্য শক্তি বলছি। যেমন হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি। এরপরে যার মধ্যে চাপ নিরোধক থাকে এবং এই চাপ সূর্যরশ্মির যে তাপীয় শক্তি তাকে কেন্দ্রীভূত করে উচ্চ উষ্ণতাটা ব্যবহার করে আমরা রান্না করতে পারি। এবং এই শক্তিকে যদি আমরা ব্যবহার করি, তা খুবই সংরক্ষণ, সস্তা এবং দূষণহীন রন্ধন পদ্ধতি। দ্বিতীয় ভাগ হচ্ছে ফটোভোল্টাইক কোষ বা সৌর কোষ। এই সৌর কোষের মাধ্যমে এবং সিলিকন পদার্থ দিয়ে তৈরি। এই সৌর কোষের ইলেকট্রন কণাগুলো আছে, তা ফোটন কণার মাধ্যমে বিভিন্ন উত্তেজিত ও বিচ্যুতি হয়ে সেগুলোকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। এটা কি কাজে লাগবে? এটা কাজে লাগতে পারে আমরা বিদ্যুৎ শক্তিকে বিভিন্ন জলের যে পাম্প, জলের পাম্পের সাহায্যে জল তোলা যেতে পারে, এবং যে সোলার প্যানেল আছে, সোলার প্যানেল লাগিয়ে আমরা গাড়ি চালানো যেতে পারে। এবং এই সৌরশক্তির প্রধান উপাদান হচ্ছে, এই সৌরশক্তির প্রধান উৎস হচ্ছে সৌরকোষ। নমস্কার। এই সৌরকোষ কখনো শেষ হবে না। আমরা বর্তমান মানব জাতি যদি আমরা ব্যবহার করতে পারি এবং ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারবো। আর আমি মনে করি যে এই সৌরশক্তি যদি ব্যবহার না করা হয়, ভবিষ্যতে কিছুই উন্নয়ন করা যেতে পারে না। ভবিষ্যতের উন্নয়নের জন্য এই শক্তি হচ্ছে এক নম্বর শক্তি, এটা কখনো ছিড়াবে না। এবং আমাদের ভারতবর্ষের প্রধান সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাজস্থানের ভালগা সোলার প্যানেল। এটা হচ্ছে 56 কিলোমিটার বর্গ বিস্তৃত, সব থেকে বড় আমাদের ভারতবর্ষে। খুব সুন্দর বলেছো তুমি, এবং খুব শুদ্ধ বাংলা ভাষায় বলেছো, খুব সুন্দর
উপস্থাপন মানে প্রেজেন্টেশন হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ওদের স্কুল বাদ দিয়ে বাকি স্কুল প্রশ্ন করবো একে একে। আমি বিশাল জানা, ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউটের ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি কিছু দেশে যেমন নরওয়ে, গ্রিনল্যান্ড 6 মাস দিন 6 মাস রাত থাকে। ধরুন ওই দেশগুলিতে 6 মাস রাত থাকায় ওইখানে সৌর কিরণ থাকবে না, তাহলে আমরা ওই দেশগুলিতে কিভাবে সৌরশক্তি কাজে লাগাবো? ওখানে যে 6 মাস দিন হচ্ছে 6 মাস রাত, সেখানে সোলার প্ল্যান্ট বাদ দিয়ে যে আমাদের বিদ্যুৎ শক্তি আছে, এবং আমি তো বললামই যে সৌরশক্তির দ্বিতীয় ভাগে যে বিদ্যুৎ শক্তিটা তৈরি হচ্ছে, ওখান থেকেও ওটা সাহায্য পেতে পারে। জনস্বাস্থ্য উন্নতি কিভাবে আমরা করতে পারি? সৌরশক্তি আমরা শোনার জন্য খুবই উপকারী, পরিবেশ দূষণও হচ্ছে না সেই জীবাশ্ম জ্বালানোর জন্য, উন্নতি হতে পারে। নেক্সট এর জন্য তো প্রচুর খরচ হচ্ছে, তো খরচ কিভাবে কম খরচে আমরা ব্যবহার করতে পারি? তুমি বললে যে গাড়ি চালানো যাবে সৌরশক্তির সাহায্যে, তো এটা কি করে সম্ভব? কারণ আমাদের যে ওই আমরা দেখছি বাজারে বা গ্রামে অঞ্চলে যে স্কুটিগুলো বেরিয়েছে, যে ব্যাটারিটা, ওই ব্যাটারিটা মানে সূর্যের যে তাপ কিরণ সেখান থেকেও হচ্ছে এবং তড়িৎ বিদ্যুৎ থেকেও হচ্ছে, এই জন্য এটা হতে পারে। এরপরে বিভিন্ন বিজ্ঞানী বা যদি কেউ বড় বড় ব্যাটারি তৈরি করতে পারে, তার জন্য ট্রেন চলাচলও হতে পারে আধুনিক। নেক্সট কে বলবে? এই সামনের দিকে হাত তুলেছে, ওকে মাইক্রোফোনটা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। তুমি একটু আগে বললে ভবিষ্যতের উন্নয়নের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য সৌরশক্তি একটা খুব বড় বিকল্প, কিন্তু এখনো অবধি প্রচলিত তাপবিদ্যুৎ শক্তি সেখান থেকে সব থেকে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং তার তুলনায় সৌরশক্তিতে উৎপন্ন বিদ্যুৎ শক্তি অনেকটাই কম। তো সেক্ষেত্রে বড় বড় ইন্ডাস্ট্রি বা এমনকি যানবাহনের ক্ষেত্রেও রেল চলাচলের জন্য যে বেশি উচ্চমানের বিদ্যুৎ শক্তি প্রয়োজন হয়, সেক্ষেত্রে সৌরশক্তি খুব ভালো বিকল্প নয়। সেক্ষেত্রে অন্য কি বিকল্প বা সৌরশক্তিতে কি উন্নতি করা যেতে পারে? সৌরশক্তি এখনই খুব প্রচলিত ঠিক, কিন্তু আমরা ভবিষ্যতে তো সেটা বেশি প্রচলিত হতে পারে, এবং সেটার উপরে যদি মানুষের দেশবাসী বা যারা বিজ্ঞানী আছে তারা যদি ভাবেন যে এটার জন্য আমাদের বেশি উন্নতি হচ্ছে, তারা তাহলে সেটার উপর বেশি গুরুত্ব দিবেন। কারণ এখন আমরা সব ইলেকট্রিক বিদ্যুতের উপরেই গুরুত্ব দিচ্ছি, সেটা পরবর্তী প্রজন্মে সেটার উপরে যদি বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেটা বেশি প্রচলিত হবে। আমরা এখন দিচ্ছি না বলে আমরা কম ব্যবহার করছি। আর কে বলবে? মরু অঞ্চলগুলিতে তো প্রচুর সূর্য কিরণ হয়, তাহলে সেই রকম হলে পুরো রাজস্থানের মতো অঞ্চলে যেখানে থর মরুভূমি আছে সেখান থেকে প্রচুর মানে সোলার এনার্জি উৎপন্ন করা হচ্ছে না কেন, যাতে পুরো রাজস্থানের মতো একটা বড় রাজ্য ওই সূর্য কিরণ মানে সোলার এনার্জির উপরে নির্ভরশীল হয়ে পড়ে? প্রশ্নটা আরেকবার বল। মরু অঞ্চলগুলিতে তো করছে যে আর আমাদের প্রয়োজন নেই, ওই জন্য তারা বেশি বর্ষাকালে তো প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে না, যদি অল্প সময়ের মধ্যে সূর্যের কিরণ দেওয়া হয় সেটাই কাজ করবে। সৌরশক্তি উৎপাদন তো কম, তাহলে কি হবে? সময় অতিক্রান্ত হয়ে গেছে, আমরা লাস্ট প্রশ্ন, চট করে উত্তর দেওয়ার চেষ্টা করো, যদি পারো তো বলো, না হলে কুইক করে যাও। আমি যে উত্তরটা বললাম ঠিক আছে, আর প্রশ্ন আমরা নিতে পারবো না। নেক্সট, আমরা সময় শেষ হলে কিছু বিষয় নিয়ে যেগুলো খুব পার্টিনেন্ট প্রশ্ন এসছে সেগুলো বিষয় নিয়ে আমরা বলবো, তাহলে আমরা পরবর্তী স্কুলকে সুযোগ দেওয়ার জন্য আমি নেক্সট স্কুল একলব্য স্কুল থেকে কে আসতে চাও চট করে চলে এসো, তোমার নাম, স্কুলের নাম এবং বিষয়, যে বিষয় নিয়ে তুমি বলবে। হ্যাঁ, প্রথমে তোমার নামটা পরিষ্কার করে নাও। আমার নাম সব্যসাচী সিং, আমি সব্যসাচী সিং।
আমি ঝাড়গ্রাম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ক্লাস 11 বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। তো আমি আজকে জলের সঠিক ব্যবহার এবং তার সংরক্ষণ বিষয়ে আলোচনা করব। স্টার্ট করো। প্রথমেই আমি বলছি মানুষের দ্বারা কিভাবে জলের অপচয় হচ্ছে। তো পৃথিবীতে আমরা সবথেকে বেশি জলের ব্যবহার আমরা মানুষেরাই করছি। তো সবথেকে বড় সমস্যা আমরাই সৃষ্টি করছি। আমরা বাড়িতে যেমন জলের কল খোলা রেখে দিই, বাসন মাজার কাজে অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করি, কাপড় কাচার সময় অতিরিক্ত জল ব্যবহার করি, বাথরুমে অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করি। এগুলো একটি সীমিত মাপে করা উচিত। আর চাষবাসের ক্ষেত্রে আমরা অতিরিক্ত পরিমাণে সেলো থেকে যে জল বের হয় তা আমরা খেয়াল রাখি না ঠিক মতো, জমি ছেপিয়ে জল উন্নত করতে পারি। এর ফলে যে প্রভাবগুলো পড়ছে, পানীয় জলের অভাব। আমরা জানি আফ্রিকার মতো একটা দেশে ওখানে জলের অভাবে প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। এমনকি আমাদের নিজের দেশ ভারতবর্ষে মধ্যপ্রদেশ, রাজস্থানে প্রচুর পরিমাণে জলের সংকট দেখা দিচ্ছে। রিসেন্টলি আমাদের মতো বৃষ্টি না হওয়ার জন্য প্রকৃতিতে খুব সমস্যা দেখা যাচ্ছে। চাষে যেসব স্থানে বৃষ্টি হচ্ছে না সেই সব স্থানে চাষের অভাব, খাদ্যের অভাব দেখা দিচ্ছে। প্রচুর পরিমাণে মানুষ সেই সমস্যায় পড়ছে। এর দ্বারা আমরা অনেক সলিউশন করতে পারি বা প্রতিকার। যেমন আমরা স্কুল কলেজে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ওদের সঠিক শিক্ষাদান দেওয়া উচিত, রাস্তাঘাটের মানুষদের সচেতন করা উচিত, কিছু সরকারের নিয়ম করা উচিত যেটাতে আমরা জলের সঠিক ব্যবহার করতে পারি। আমরা চাষের জন্য সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি, সঠিক মাপে জল সেচ করার পদ্ধতি, একটি বৃষ্টির জলকে সংরক্ষণ করে তার দ্বারা আমরা বিভিন্ন বাড়ির কাজ সেটা আমরা করতে পারি। এটি খুবই কম খরচে করা যেতে পারে, যেটা কিনা আমরা আমাদের নিজের স্কুল ঝাড়গ্রাম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এটা আমরা প্রয়োগ করেছি। এর দ্বারা আমরা খুবই উপকৃত হচ্ছে এবং খুব কম পরিমাণে স্কুল এবং কোয়ার্টারের ছাদে আমরা বৃষ্টির জলকে সংরক্ষণ করছি। তারপর সেই জলকে আমরা পাইপলাইনের দ্বারা একটি ফিল্টারাইজেশন কক্ষ আছে, তাতে আমরা উপকৃত হচ্ছি এবং এর দ্বারা কোনো রকম এখনো পর্যন্ত আমাদের স্কুলে কোনো রোগ ব্যাধির সম্ভাবনা হয়নি। এর দ্বারা পৃথিবীর কিছু ব্যবহার আমি উল্লেখ করছি। যেমন থাইল্যান্ডে প্রতি বছরে দেশের মানুষ যে পরিমাণ জল ব্যবহার করে তার 40% হলো এই বৃষ্টির জল। বারমুডাতে সরকারিভাবে নিয়ম করা আছে যে প্রত্যেকটি বাড়ির মানুষকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। নিউজিল্যান্ডের মানুষ বহুদিন ধরে এই ব্যবস্থা চালিয়ে চলেছে। শ্রীলঙ্কাতে 2007 সালে সংবিধান অনুযায়ী এই নিয়ম করা আছে যে প্রত্যেকটি মানুষকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাই আমরা চাই আপনারাও সকলে এই পদ্ধতি অবলম্বন করুন, যাতে আমাদের বাড়িতে জলের সংরক্ষণ সঠিক মতো হয়। আপনারা বৈজ্ঞানিকভাবে এটি সফল করতে পারেন। যে কোনো বাড়িতে যেমন যদি সেটা টালির ছাদ হয়, তার সাইডে আমরা পাইপ লাগিয়ে সেই জলকে পাইপের দ্বারা কোনো একটি স্থানে সংরক্ষণ করতে পারি। তারপরে সেই জলকে আমরা ফিল্টারের সাহায্যে পানীয় হিসেবে রান্নার কাজে, স্নানের কাজে, যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি, যদি আমাদের ওয়াটার সেভ লাইফ। থ্যাংক ইউ। সময় আছে, তুমি চাইলে আরো বলতে পারো। আমি তোমাকে বলতে বাধ্য করছি না, যদি তুমি এখানে শেষ করতে চাও। আমি একটি জল সংরক্ষণ করার মানে কিভাবে আমরা জলকে আমরা কাজে লাগাতে পারি একটা কিছু একটা স্টেপ আমি বলছি। প্রথমে আমরা যে বাড়িঘরগুলো থাকে, যদি পাকার বাড়ি হয় তাতে উপরে ছাদ থাকে, যদি মাটির বাড়ি হয় তাহলে যে এজবেস্টার বা টালি থাকে তার সাইডে আমরা পাইপ লাগিয়ে সেই জলকে সংগ্রহ করে একটা কোনো একটি স্থানে আমরা সেই জলকে সংগ্রহ করতে পারি। তারপরে সেই জলকে আমরা পাম্পের সাহায্যে ফিল্টার করে রান্নার কাজে ঠিক আছে, হারভেস্টিং তুমি তোমার সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপর ওর বিষয়ের ওপর যারা প্রশ্ন করতে চাও হাত তোলো। একে একে এত প্রশ্ন হয়তো আমরা নিতে পারবো না, তোমাদের জন্য 4 মিনিট সময় দেওয়া আছে। রাজস্থানে যে সূর্যের তাপ বেশি ওঠে সেখানে তো খরা সৃষ্টি হয়, আর সেখানে জল সংরক্ষণ করো কি করে? সেখানে মানে মানুষজন কি করে জল সংরক্ষণ করে? কোশ্চেনটা একবার ভালোভাবে বলুন। রাজস্থানে যে প্রচুর পরিমাণ রোদের জন্য যে খরা সৃষ্টি হয়েছে, সেখানে জল সংরক্ষণের উপায়গুলো কি করে, মানে ওখানকার মানে মানুষদের বোঝাতে পারবে জল সংরক্ষণ করা যায়?
সেখানকার মানুষদের মাটিতে যে কোনো স্থান, একটু ফাঁকা স্থান, ওখানে গর্ত খুঁড়ে ওটাতে পলিথিন উপরে দিয়ে তারপরে ওখানে যে বৃষ্টির যে জলটা পড়ে ওটা সংরক্ষণ করতে পারবে। সেখানে মরুভূমি থাকার কারণে সেখানে জল তো আমরা সূর্যের তাপ বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, ওর পক্ষে যতটা সম্ভব উত্তর দিয়েছে। প্রথমেই বলেছে যে আমরা একটা ইমপারমিয়েবল মেমব্রেন, যেটা ও প্লাস্টিকের একটা ব্যবহারের কথা বলেছে, যেখান থেকে জল সিপেজ করে ভূগর্ভস্থ নিচের দিকে যেতে পারবে না, এবং উপরেতে আমরা কোনো বলতে চেয়েছে। নেক্সট কে প্রশ্ন করবে? মানুষ মাত্রই তো ভুল হয়, যদি যন্ত্রপাতি ভালো করে বসানো না হয় তাহলে নানা রকম রোগ অসুখ দেখা দিতে পারে। তো কিভাবে আমরা ভালো করে কাজটা করতে পারি? তো আমরা তো প্রাচীন ভাবে দেখে আসছি যে যদি ফিল্টার যদি আমরা সেরকম লাগাতে না পারি তাহলে কিছু একটা বড় মানে বাকেট বা কোনো কিছু জিনিসে আমরা বালি পাথর দিয়ে তার উপরে জলটা ঢেলে ছাঁকুনি হিসেবে সেই জলকে আমরা গঙ্গার জল থেকে জল বিশুদ্ধ করে পানীয় জলে যোগ্য করে তোলা হচ্ছে, সেরকম ঝাড়গ্রামের মতো। কারণ ঝাড়গ্রামের প্রধান কারণ হচ্ছে এখানে গঙ্গার মতো এত বড় নদী আমাদের এখানে নেই। ছোট ছোট কয়েকটি নদী আছে, যেমন সুবর্ণরেখা, কাঁসাই নদী, এগুলি সম্ভবতই বৃষ্টির জলে পরিপুষ্ট এগুলো নদী। আর গঙ্গা নদী আমাদের বরফের জল গলে এই নদীতে সারা বছরই জল থাকে, তাই জন্য আমরা এই নদীগুলো থেকে এটা করা সম্ভব হয়নি, যদিও সম্ভব হয় খুব কম পরিমাণে। বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে এটি আমাদের মুম্বাই এইসব রাজ্যে এটি খুব অবলম্বন করা চলেছে। তাড়াতাড়ি চটপট। যদি সরকারি ভাবে কোনো মানে নেক্সট বলো। তুমি যে বললে টালির বাড়ি বা বাড়িতে পাইপ দিয়ে জল সংগ্রহ করাটা তো খড়ে, সেগুলো দিয়ে কিভাবে করা যাবে সংগ্রহ? এখন খড়ের বাড়ি তো এখন গ্রামে খুব কমই দেখা যাচ্ছে, তো আমি খড়ের বাড়িটা ঠিকমতো বলতে পারছি না, কারণ আমি 4 মিনিট হয়ে গেছে, আর প্রশ্ন নিতে পারবো না। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখুন, খড় আর চালের বাড়ি বা অ্যাসবেস্টারের বাড়ি প্র্যাকটিক্যালি তুমি যদি দেখো, খড়ের বাড়ি যেটা হয় তার চালটাও একটা ঢাল থাকে, কাজেই খড় হয়তো নিচে যা কিছু জল অ্যাবজর্ব করবে, কিন্তু ঢাল তো থাকবে। সেই ঢাল অনুযায়ী আমরা যদি একটা ডোঙা দিয়ে সেই জলটাকে একটা পাইপের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কালেক্ট করতে পারি, কাজে আমাদের সদ ইচ্ছা যদি থাকি যে সেটা অ্যাসবেস্টার হোক বা সেটা টিনের ছাদ হোক বা কংক্রিটের ছাদ হোক, এটা বাধ্যতামূলক নয়। আমাদের যদি উপায় আছে, উপায় অনুযায়ী আপনাকে যদি যে ঢাল অনুযায়ী ওখানে একটা ডোঙা দিয়ে দিলাম, ডোঙা দিয়ে একটা পাইপ কানেক্ট করে দিলাম, করে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারেতে জলটাকে আমরা মজুত করতে পারি। আচ্ছা, পরবর্তী যে স্কুল থেকে আমাদের সামনে বলতে আসবেন, মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ, কে আসছে? প্রথমে তোমার নাম, স্কুলের নাম, বিষয়। আমি স্টার্ট করলে তখন শুরু করবে। নমস্কার, এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম। আমার নাম দিশা মাহাতো। ঈশা মাহাতো, DISH তো দিশা মাহাতো। আমার নাম দিশা মাহাতো, আমি মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্রী। আমার টপিকটি হলো forest conservation versus development or human dependence on forest causes its destruction. প্রকৃতি আমাদের মা। প্রকৃতির একটি প্রধান উপাদান হলো গাছ বা বৃক্ষ। এই বৃক্ষ আমাদের বিভিন্ন প্রকার দূষণের থেকে রক্ষা করে, যেমন মাটি দূষণ, বায়ু দূষণ প্রভৃতি। এই দূষণগুলো প্রতিরোধের একটি প্রধান উপায় হলো বৃক্ষ। তাই কথায় বলা হয় একটি গাছ একটি প্রাণ। এই আমাদের প্রকৃতি হলো আমাদের মা। এই মা আমাদের বিভিন্ন জিনিসের যোগান দেয় আমাদের বেঁচে থাকার জন্য, কিন্তু সেই যোগানটি সীমিত। কিন্তু মানুষের চাহিদা দিন দিন এত বেড়ে যাচ্ছে যে আমরা সীমার বাইরের সীমা অতিক্রম করে সেগুলো ব্যবহার করছি, ফলে এই সীমিত উপাদানগুলি ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম সেটা তার কোনো ব্যবহার করতে পারবে না। আবার যেমন ছোট ছোট উদ্ভিদ, সেখান থেকেও মানে মানুষ পুরোপুরি
প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন একটা ছোট উদ্ভিদ ঘাস, সেখান থেকেও সেই ঘাসটি যেমন তৃণভোজী প্রাণীরা খায়, সেখান থেকেও মানুষ সরাসরিও গাছ থেকে উপকারিতা নেয়, আবার ইকোসিস্টেমের যে সাইকেলটা আছে সেখান থেকেও নেয়। তাই মানুষ পুরোপুরিভাবে গাছের উপর নির্ভরশীল। আমরা প্রকৃতি যেহেতু আমাদের মা, প্রকৃতি যেহেতু আমাদেরকে কিছু না কিছু দিচ্ছে, তার পরিবর্তে আমাদের উচিত প্রকৃতিকে কিছু দেওয়া। আমরা যদি সন্তানের মাকেই ধ্বংস করি তাহলে কিভাবে হবে? এইগুলি রক্ষা করার জন্য আমাদের বন সংরক্ষণ করতে হবে, বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। আবার বন সংরক্ষণের ওখানে অনেক প্রাণীও সংরক্ষণ করা যায়। আবার যে স্কুলে বা ছাত্রছাত্রীদের এখানে এরকম প্রোগ্রাম করে বোঝানো উচিত যে কীভাবে এবং গাছ সংরক্ষণ করা উচিত, প্রকৃতিকে কীভাবে বাঁচানো উচিত। আবার যেসব মানুষ এসব শিক্ষার্থী অতটা উন্নত নয়, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা জীবিকার জন্য অনেক সময় গাছ কেটে নেয় বা অনেক ক্ষতি করে। তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে বন্য যে এলাকাগুলো, বনাঞ্চলগুলো যে রক্ষা করা হয়, সেই রক্ষার ওখানে তাদেরকে পাহারা দিতে বলা যেতে পারে। সেখানে তাদের জীবিকাটাও থাকবে, আবার তারা বন সংরক্ষণও রক্ষা করা হবে। এভাবে দুটোই ব্যালেন্স করা যেতে পারে। আবার হচ্ছে ডেভেলপমেন্ট মানে আমার মতে শুধু যে আর্থিকভাবে তা মানুষ মানে মানবিকতা। শুধু রক্তে মাংসে হলেই মানুষ হওয়া যায় না। আমাদের উচিত আমাদের প্রকৃতিকে রক্ষা করা, তার সে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা ফিরিয়ে দেওয়া। তোমার বিষয় সম্পর্কিতই আলোচনা করো, যে বিষয়টা কিন্তু ডেভেলপমেন্ট মানে শুধু নগরায়ন বা শিল্পায়ন নয়। ডেভেলপমেন্ট মানে শুধু আর্থিক। তোমার টপিকস আজকে যে বিষয়ের উপর তুমি বলছো, ফরেস্ট কনজারভেশন ভার্সেস ডেভেলপমেন্ট, or human depends on forest causes its destruction. ডেভেলপমেন্ট তো তুমি বললে, কনজারভেশনের উপর কিছু বলো। কিভাবে কনজার্ভ করা যায়, ফরেস্টকে সংরক্ষণ কিভাবে করা যায়? একটা যে জমিতে কৃষি ফসল উৎপাদন হয় না বা এমনি পড়ে আছে, সেরকম জমিকে উর্বর করে গাছ লাগানো যেতে পারে, বনাঞ্চল তৈরি করা যেতে পারে। সেই বনাঞ্চলে প্রাণী রক্ষা করা যেতে পারে বিভিন্ন রকমের। আবার সেই বনাঞ্চল রক্ষা করার জন্য অনেক মানুষ পাহারাও রেখে যেতে পারে, সাথে তাদের জীবিকা বাড়বে। ফলে চারদিকটাই সমানভাবে ব্যালেন্স হয়ে থাকে। মানে আমরা তোমাকে একটু হেল্প করার আমি চেষ্টা করছি। আমরা অনেক সময় ডেভেলপমেন্টের স্বার্থ থেকে ফরেস্টকে ধ্বংস করি, তাই তো? তা আমরা সংরক্ষণ কথাটা বলতে চাইছি, কাজে ডেভেলপমেন্টকে কম্প্রোমাইজ করবো না আমরা। ডেভেলপমেন্ট তো হতেই হবে, এবং সাথ সঙ্গে বনসৃজন বা ফরেস্টকে কনজার্ভ করা। তো তার জন্য তোমার কিছু নিজস্ব কিছু ধারণা তুমি আমাদের মধ্যে শেয়ার করতে পারো, যে এইভাবে করলে আমরা ফরেস্টকে আরও ভালোভাবে কনজার্ভ করতে পারবো। সেই বিষয়ে যদি দু একটা মন্তব্য। যে জমিগুলোতে চাষবাস করা হয় না, সেই জমিগুলোতে ব্যবহার করা যেতে পারে, এটা একটা হলো। আর কি হতে পারে? সবসময় দেখো না যে বই থেকে যেরকম বলা আছে সেটাই তোমাকে বলতে হবে। নিজস্ব কিছু ধারণা করো না, যে তোমার আশেপাশে অঞ্চলেতে যদি যে ফরেস্ট ধ্বংস করা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, তার জন্য তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, যে তুমি কি একজন ছাত্র হিসেবে, একজন নাগরিক হিসেবে তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হলো, তোমাকে কিছু করতে বলা হলো, তাহলে তুমি কি করতে পারো? হয়তো সেটা কেউ মানলো না, কিন্তু তুমি তো নিজে থেকে একটা প্রচেষ্টা তো করতে পারো। সেরকম কিছু বলতে পারো। কিছু দল গঠন করে মানুষের কাছে গিয়ে বোঝানো যেতে পারে, বা নিজেরাই বাড়ির আশেপাশে গাছ লাগানো যেতে পারে, রাস্তায় রাস্তায় গাছ লাগানো যেতে পারে। আর কিভাবে কনজার্ভ করা যায়? যে বড় আকারের গাছ ছাড়া কাটা যাবে না, চারা এখন মানুষের মানুষ চারা গাছও কেটে দিচ্ছে। সেই চারা গাছ না করে যতক্ষণ না গাছটা পরিণত হচ্ছে ততক্ষণ গাছটাকে কাটা উচিত নয়। আর যতদিনে গাছটা পরিণত হচ্ছে ততদিনে আরও কয়েকটা গাছ লাগিয়ে নেওয়া উচিত, যাতে সেই জায়গাটা ক্ষতিপূরণটা হিসাবে সেটা দেওয়া যেতে পারে। ঠিক আছে, স্টপ, তোমার সময় অতিক্রান্ত হয়ে গেছে। আচ্ছা, ও যে বিষয় ফরেস্ট কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এর উপরে কি প্রশ্ন করতে চাও?
মাইক্রোফোনটা দাও। আমরা জানি আমাজন জঙ্গলের অনেকটা অংশ দাবানলের জন্য পুড়ে গিয়েছিল, যেটা ধ্বংস হয়ে গেছে। তো এই বিষয়ে মানে দাবানল লেগে যাওয়া, দাবানল থেকে যে ধ্বংস হয়ে যায় সেটা কিভাবে আটকানো যেতে পারে? যেটা পুড়ে গেছে সেটা তো আমরা ঠিক করতে পারবো না, তবে আমরা নতুন গাছ লাগাতে পারি আর এটা খেয়াল রাখতে পারি যাতে দাবানলটা না লাগে। গাছে গাছে ঘষা লেগে বা যেভাবে লাগে সেখানে গাছটা একটু দূরত্ব বজায় রেখে গাছ লাগানো উচিত, কিংবা কিছু মানুষকে বাহায় রাখা উচিত যারা গাছের দেখাশোনা করবে। এভাবে যদি রাখা যায় তাহলে দাবানলটা আটকানো যেতে পারে। নেক্সট। জাপানের মতো অঞ্চলে যেমন 100% ঘরবাড়ির মধ্যে প্রায় 90% ঘরবাড়ি কাঠ দ্বারা তৈরি হয়, সেক্ষেত্রে জাপানে অনেক বেশি পরিমাণ গাছের প্রয়োজন হয়। কিন্তু তা সত্ত্বেও জাপান কীভাবে সেখানে গাছের পরিমাণটা ঠিকঠাক বজায় রাখতে পেরেছে সেই বিষয়ে কিছু কথা। তুমি একটু সহজ করে উত্তর দাও না। কিছু কিছু আমাদের পাহাড়ি অঞ্চলে দেখবে কাঠের তৈরি ঘর বাড়ি তৈরি করা হয়, কেন হয় জানো? তুমি চেষ্টা করো উত্তর দেওয়ার। থেকে ভূমিকম্প হয় বেশি, যাতে যদি সিমেন্টের বাড়ির ভূমিকম্প হয় তখন তাতে বাড়িটাতে চাপা পড়ে অনেক মানুষ মারা যেতে পারে। তাই কাঠের বাড়িতে অতটা ক্ষয়ক্ষতি হয় না, তাই সেখানে ওই রকমের পেপারের তৈরিও বাড়ি তৈরি করা হয়। দেওয়ালগুলো যেটা পেপারের তৈরি হয়। তাহলে কি যথেচ্ছভাবে গাছ কাটা যায়? যথেচ্ছভাবে কাটা, যতটা আমাদের দরকার ততটাই গাছ কাটা উচিত, তার বাইরে কাটা উচিত। যতটা প্রকৃতি আমাদের ফিরে দিতে পারবে ততটাই। নেক্সট। ভারতের দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণা কেন্দ্রটি ভালো করে বলো। ভারতের দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগারটির নাম। আচ্ছা, প্রশ্ন করছো ঠিক আছে, কিন্তু গুগলের সাহায্য না নিয়ে প্রশ্ন করো। তোমার বন্ধুকে বিপদে ফেলার চেষ্টা করো না। এমনই প্রশ্ন করো বিষয় সম্পর্কিত, যে বিষয়ের ওপর বললো, যাতে ওর উত্তর দেওয়াটাতে সাহায্য করে। এখানে কিন্তু কোনো ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না। কম পরিমাণ অরণ্য কেটে ডেভেলপমেন্ট করা সম্ভব, তার কয়টি পদ্ধতি যদি বলেন। কম পরিমাণ অরণ্য বা জঙ্গল কেটে কি ডেভেলপমেন্ট করা সম্ভব? যদি থাকে তাহলে তো একটি পদ্ধতি। কম জায়গায় করা যেতে পারে, মানে আমরা যেমন অতিরিক্ত জায়গা করে বড় বড় ফ্যাক্টরি তৈরি করার চেষ্টা করি, সেখানে কম জায়গায় করা যেতে পারে, কম গাছ কাটা যেতে পারে, কিন্তু সেই হিসাবে গাছটাও লাগাতে হবে। নেক্সট। পেছনে কে হাত তুলছে? আচ্ছা, সামনে দাও। একদম নতুন যে হাত তুলছে বা প্রশ্ন করছে তাকে একটু সুযোগ দিতে হবে। আমি দেখছি আমাদের ভারতের পপুলেশন যে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এর জন্য আমাদের উড আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর এই যে সিভিলাইজেশন এগুলো বাড়ছে। তাহলে আমরা ফরেস্টকে না কেটে ফরেস্টকে কিভাবে কনজার্ভ করব? তো ভারতের পপুলেশন আমাদের যেমন এক একজনের অনেকগুলো করে বাচ্চা হচ্ছে, সেটা প্রথম ইয়ে করতে হবে। ভারত যেমন সরকার যেমন এটা বলে দিয়েছে যে একজন মানুষের দুজনের বেশি সন্তান হওয়া যাবে না, সেটাকে ধরে রাখতে হবে, যাতে পপুলেশন অনেকটা ব্যালেন্সে আসতে পারে। একটা তো জনসংখ্যা নিয়ন্ত্রণ হলো, তা সেটাই কি একমাত্র হাতিয়ার? এটা ছাড়া কি আর অন্য কিছু করা যায় না? চেষ্টা করো, বলো। মজে যাওয়া খাল পুকুর যেগুলো এমনি পড়ে থাকে সেগুলো ভরাট করে জমি হিসাবে বাসস্থান করা যেতে পারে। না, ভরাটটা সবসময় জলাভূমিকে সংরক্ষণও করতে হবে। যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে, যেগুলোতে জল ধারণ ক্ষমতা নেই, সেইগুলোকে ভরাট করে ইয়ে করা যেতে পারে। আচ্ছা, অন্য এক স্টুডেন্টকে প্রশ্ন করার আমরা সুযোগ করে দিই। লাস্ট প্রশ্ন, কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেছে। কেউ কি বলতে চাও, প্রশ্ন করতে চাও? হ্যাঁ, তুমি লাস্ট। এখন যে রাস্তা তৈরি করার জন্য বড় বড় গাছ কাটা হচ্ছে, সেগুলি একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলো, ওকে তো শুনতে হবে। এখন নতুন রাস্তা তৈরির জন্য যেসব বড় বড় গাছগুলো কাটা হচ্ছে সেগুলি 100-200 বছরের পুরানো, কিন্তু এখন যে পরিবেশ দূষণ হচ্ছে এর কারণে এখন ভালো কোনো গাছ হচ্ছে না। তাহলে এটা কি করা যেতে পারে? রাস্তা আমরা নিজেদের প্রয়োজনের তুলনায় অনেকটা বড়
হচ্ছে, যেমন এক একটা জায়গায় 3-4টে রাস্তা হয়ে যাচ্ছে, ওটা করা ঠিক না। যতটা যাতায়াতের জন্য প্রয়োজন ততটুকু রাস্তায় করা ভালো। আর বড় বড় গাছগুলোকে যত মানে যদি গাছ কাটা হয় সেই হিসাবে যেমন গাছ লাগানো উচিত, সেই গাছগুলোকে ঠিকমতো ব্যবহার করা উচিত। আচ্ছা, এই প্রসঙ্গে আমি সাপ্লিমেন্ট করছি, আমাদের যদি কোনো বনাঞ্চলের থেকে বৃক্ষ কেটে যেমন রাস্তা সম্প্রসারণ করা হতে পারে, সেটা যদি সোশ্যাল ফরেস্ট্রি হয়, তা লোকাল গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের থেকে একটা পারমিশন নিতে হবে। যদি সেটা ফরেস্টের এরিয়াতে হয় তাহলে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, ডিএফও যেটা বলি, তার কাছে অনুমতি নিয়েই তবে গাছ কাটতে হবে। এবং গাছ কাটার আগে তার সমপরিমাণ, আমরা সাধারণত ফরেস্ট ডিপার্টমেন্টের একটা গাইডলাইন আছে যে যতগুলো গাছ কাটবো তার 5 টাইমস গাছ রোপণ করতে হবে, তাকে পরিণত হওয়ার সুযোগ দিতে হবে, তারপর গাছ কাটতে হবে। নেক্সট, এই প্রশ্ন তাহলে সময় অতিক্রান্ত হয়ে গেছে। পরবর্তী স্কুল থেকে দুধকুন্ডি চারুলতা বালিকা বিদ্যালয় কে আসছো? তাড়াতাড়ি এসো। নিজের নাম, স্কুলের নাম, বিষয়। প্রথমে তোমার নাম বলো। আমার নাম অন্তিমা মাহাতো। অন্তিমা, তাই তো? অন্তিমা মাহাতো। আমি ক্লাস 10-এ পড়ি। আমি দুধকুন্ডি চারুলতা বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আচ্ছা, তোমার বিষয়টা বলো। আমার আজকের বিষয় গ্রোয়িং হিউম্যান পপুলেশন অ্যান্ড বায়োডাইভার্সিটি লস। স্টার্ট করো। মানুষের এই অতিবৃদ্ধির ফলে পরিবেশ নানা রকম ভাবে দূষিত হচ্ছে। প্রথম, মানুষ তার বাসস্থানের জন্য বনাঞ্চল কেটে তার বাসযোগ্য ঘরবাড়ি তৈরি করছে। এর ফলে বন্যপ্রাণীরা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে। মানুষের এই অতিবৃদ্ধির ফলে পর্যাপ্ত খাদ্যের যোগান দিতে গিয়ে কৃষক সম্প্রদায়রা উন্নত পরিমাণে কীটনাশক ও বিপুল পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করার ফলে তা জমিতে থাকা বিভিন্ন উপকারী যেসব কীটপতঙ্গ, অর্থাৎ কেঁচো থেকে শুরু করে মৌমাছি, তারা বিলুপ্ত হচ্ছে। অনেক বেশি হচ্ছে, আমাদের কিন্তু হচ্ছে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত আরেকটি, যে ঝাড়গ্রাম এখানে আমাদের অনির্বাণ বাবু বলেছিলেন যে তাকে বারবার ফোন করা হচ্ছে যে তুমি বলো তোমার এরিয়াতে কি কি তুমি করতে পারো। কিন্তু আমি জানি না আগে আলোচনা হয়েছে কিনা যে ঝাড়গ্রামে শাল গাছ খুব বিখ্যাত। শাল থেকে যে শাল পাতা হয়, সেই শাল পাতার হচ্ছে থালা, বাটি, প্লাস্টিকের পরিবর্তে যদি এটা একটা ইন্ডাস্ট্রি, ছোট কটেজ ইন্ডাস্ট্রি হতে পারে, এবং আমরা যে এই একবার ব্যবহারযোগ্য যে প্লাস্টিক, এইটা কিন্তু হচ্ছে আমরা খুব অনায়াসেই কিন্তু হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারি আর কি, যে এই শাল পাতার, এবং এটা বায়োডিগ্রেডেবল, এটা প্রকৃতিতেই আবার মিশে যাবে। আমরা যদি প্রকৃতিতে ফেলে দিই এটা বায়োডিগ্রেডেবল, সুতরাং এটা কিন্তু মাটির সঙ্গে আবার মিশেও যাবে, প্লাস্টিক যেরকম সঙ্গে যাবে আর কি। সুতরাং প্লাস্টিককে আমরা এইভাবে ধ্বংস করতে পারি না, কিন্তু এটা কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যে স্যার, আমি প্রফেসর দেবনারায়ণ রায় সাহেবকে যদি স্যার হচ্ছে আপনি দুটো গাছ ওনার হাতে তুলে দেন, উনি ইউনিভার্সিটি এবং ওনার কলেজে এটা লাগাবেন। আমরা ছাত্রদের যেমন আমরা দিয়েছি স্যার,
আমার দীর্ঘদিনের বন্ধু, ও বললো যে ভাইস চ্যান্সেলর ওকে আসতে দিচ্ছিল না, ও বললো যে আমার স্যার এসছেন, আমাকে যেতেই হবে। ও কেন আমাকে স্যার বলে আমি জানি না, আমি ওকে ক্লাসরুমে কখনো পড়াইনি, কিন্তু আমার খুব অনেক দিনের ভালো বন্ধু। ও জুলজি মানে প্রাণীতত্ত্বের অধ্যাপক এবং খুব রসিক মানুষ। এবং আমি ঝাড়গ্রামে আসবো, ওকে বলেছিলাম তুমি যদি আসো তাহলে আমি আসবো। ফলে ওকে আমি দুটো কাজ দিয়ে বললাম যে একটা ওর কলেজ ক্যাম্পাসে থাকবে, আর আরেকটা ও যে ইউনিভার্সিটির রেজিস্টার সেখানে লাগানো হবে। তো আমি একটু একটা প্রশ্ন করছি, সেটা বোধহয় তুমিও উত্তর দিতে পারো, যে সবুজ বিপ্লবের পরে কি একটা নতুন কথা বলা হয়েছিল যে যদি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ইন্ট্রোডিউস করা হয়, এবং জেনেটিক্যালি মডিফাইড ক্রপ মানে বিশেষ করে বিটি বেগুনের একটা বেগুন, এর বিপন্নতাটা হচ্ছে গাছের একটা স্বাভাবিক ধর্ম আছে যে আমরা গাছ থেকে তার বীজটা সংরক্ষণ করে তাকে রিসাইকেল করি, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু জেনেটিক্যালি মডিফাইড ক্রপ সেটা কতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করে, সেটা থেকে আরেকবার গাছ হবে না। তুমি যদি একটুখানি আমার বাচ্চাদের বুঝিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ ওটা ওর স্পেশালাইজেশন, একটুখানি ছোট করে ওরা তাহলে ওরা বুঝতে পারবে যে সংকটটা কোথা থেকে কোথায় গভীর থেকে গভীরতর হয়। সবার প্রথমে আমি আমার সত্য স্যার প্রফেসর কল্যাণ রুদ্র, চেয়ারম্যান পলিউশন কন্ট্রোল বোর্ডে, ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আছেন মঞ্চে যারা বিশিষ্ট জ্ঞানী গুণীজন, বিজ্ঞানী, চিফ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, অন্যান্য যারা সুধীজন এখানে রয়েছেন, এবং কলেজ স্কুল প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ, ছাত্রছাত্রীরা, সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে দু এক কথা বলছি। এই স্যার যখন বললেন যে আমি একটা প্রোগ্রাম করতে যাব, তো অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে হয় কি যে ঠিক ক্লাসে পড়লেই যে মাস্টারমশাই হয় তা কিন্তু নয়। আমি নিজে বিশ্বাস করি যে যতদিন মানুষ বাঁচে ততদিনই সে ছাত্র, যদি তার শেখার মানসিকতা থাকে। এবং হয়তো আজ এখানে যে সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বেশ আমি দেখলাম যে বেশ সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছে, হয়তো তাদের কাছেও আমার শেখার অনেক কিছুই আছে। আর বিশেষ করে স্যারের সান্নিধ্য আমি পেয়েছিলাম উত্তরবঙ্গে, মানে তখন খুবই মন ভারাক্রান্ত অবস্থায়। আমার আদিবাড়ি বর্ধমান, কর্মসূত্রে 99 ঝাড়গ্রামে আসা, 11 সালে আমি ট্রান্সফার হয়ে চলে যাই উত্তরবঙ্গে কোচবিহার। তো স্যারের একটা নদীর ওপরে একটা বক্তৃতা এবিএলসি কলেজে আমরা আয়োজন করেছিলাম। তো আমি মানে একদম মোহিত হয়ে শুনেছিলাম যে একটা মানুষ একটা নদী নিয়ে এত কিছু মানে ভেবেছেন, কল্পনা করেছেন। এবং আমরা জানি ভারত সরকারের গঙ্গা অ্যাকশন প্ল্যান, মানে গঙ্গা তো উৎপত্তি সেই গোমুখও আমি গেছি, কিন্তু গোমুখ থেকে যে গঙ্গা বেরোয় সেখান থেকে হিমবাহ থেকে বরফ নিশ্চিত জলে গঙ্গা যখন বেরিয়ে আসছে, যদিও বিভিন্ন জায়গায় গঙ্গার অনেকগুলো পাটে পাটে অলকানন্দা, মন্দাকিনী, ভাগীরথী নানান নাম হয়ে বিভিন্ন প্রয়াগ আছে পার হয়ে গঙ্গা নেমে আসছে। বিশেষ করে যখন উত্তরপ্রদেশকে গঙ্গা পার করে, তো সেই ঋষিকেশের জল আর উত্তরপ্রদেশে যখন কানপুর বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যখন পার করে, তখন গঙ্গার জল অনেকটাই পাল্টে যায়। এবং আমাদের পশ্চিমবাংলা আস্তে আস্তে বুঝতেই পারছেন যে নানান ধরনের তার কম্পোজিশনে চেঞ্জ হয়। তো স্যার এত সুন্দরভাবে এই বাংলার নদ নদী নিয়ে বলেছিলেন, তো কেন জানি না, তো সেই শ্রোতা থেকে আমি ভালো না ছাত্র হয়ে গেছি। এবং এত অমায়িক মানুষ, মাটির মানুষ, মানে সেই কথাতেই আছে গঙ্গা যমুনা নর্মদা সিন্ধু বহিয়া চলেছে আগের মতন কইরে আগের মানুষ কই। তো স্যারেদের মতন মানুষকে পাওয়াটাও শিক্ষক হিসাবে সত্যি একটা বিরল অভিজ্ঞতা। তো যার জন্যে স্যার ছোট্ট ছোট্ট কোনো কোনো নির্দেশ যে মুহূর্তে দেন, আমি চেষ্টা করি
এই জঙ্গলমহলের এলাকার মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য স্যার অনেক ভালো ভালো কাজ করছে। তো আমি আর এই লোভ সামলাতে পারলাম না, যদিও আমার কলেজে ন্যাকের অ্যাক্টিভিটি চলছে, অডিটারও আজকেও বসে আছে। তো আমি বললাম যা কাজই আমার থাক, স্যার যখন ডেকে আমি যাবই। গতকালই নেচার স্টাডিতে যাওয়ার একটা ভাবনা রেখেছিলাম, তো আমি কলেজের একজন স্টাফকে পাঠালাম যে আপনি যান, এবং স্যার বলেছিলেন যে গাছপালা চেনে এইরকম একজন ভালো লোক দিও। তো আমি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে, ও ট্যাক্সোনমিতেই যেহেতু পিএইচডি করেছে, প্ল্যান্ট ট্যাক্সোনমিতে, আমি রাজেনকে বললাম, এবং রাজেন চাকরি করে মোহনপুরে। ও আমার এক ডাকেতেই সারা দিয়ে বললো ঠিক আছে স্যার আমি যাবো। তো যাই হোক, ভালো লাগছে যে এত দূর নাই, তো এই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর মূল্যবান কথাবার্তা হচ্ছিল। তো স্যার যে জায়গাটা একটু আলোকপাত করতে বললেন সেই সম্পর্কে একটুখানি বলি। অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মডিফাইড যে প্ল্যান্টের কথাগুলো বলা হচ্ছিল, এর অনেকগুলো ভালো দিকও আছে, অনেকগুলো মন্দ দিকও আছে। তোমাদেরও সিলেবাসে আছে। সামান্য সেটুকুতেই লিখেছিলেন যে শঙ্করায়নের পরীক্ষায় একটা লম্বা বেটে গাছের মধ্যে শঙ্করায়ন ঘটিয়ে প্রাথমিকভাবে সবই লম্বা গাছ হলো, পরবর্তী ক্ষেত্রে তাদের মধ্যে আবার শঙ্করায়ন করে আবার বেটে গাছটা ফিরে আসছে। এই যে একটা মজার জায়গা, অর্থাৎ জিন শব্দটা এলো কিভাবে না, আমাদের শরীরের মধ্যে, শুধু আমাদের বলে না, যে কোনো প্রাণীর ক্ষেত্রে এই যে জিন, অর্থাৎ কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ এর অবস্থান, এবং এই ডিএনএরই এক একটা অংশকে আমরা জিন হিসাবে চিহ্নিত করি। তো মানব শরীরেও যে জিন আছে, এটা নিয়েও হিউম্যান জিনোম প্রজেক্ট, যেটা আমেরিকা সরকার প্রথম উদ্যোগ নিয়েছিল, যে যদি আমাদের যে মোট 46টা ক্রোমোজোম আছে, আমাদের 44টা অটোজোম, 2টো সেক্স ক্রোমোজোম XY, তো সেটা নিয়ে উনি ভেবেছিলেন যে সব জিনগুলোকে আমরা যদি একটা লাইব্রেরিতে সাজাতে পারি, তাহলে মানুষের এই মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে গুণগুলো আমরা অ্যাট এ গ্লান্স, তার কোনো রোগ জ্বালা যাই হোক না কেন, নিমেষের মধ্যে পাল্টে দিতে পারবো। যদিও সেই প্রজেক্টটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি, কারণ পৃথিবীতে এত বেশি ধরনের মানুষ, এত ধরনের জাতি আছে, এত বৈচিত্র্য আছে, ইভেন দেখা গেছে অভিন্ন যমজ এক বাবা মায়ের আপাত দৃষ্টিতে ফেনোটিপিক্যালি বাইরে থেকে দেখতে দুটো ছেলেকে দেখতে এক, কি দুটো মেয়েকে দেখতে এক, বিজ্ঞানীরা বলছেন তাদের একটা হলো ডিএনএ সিকোয়েন্স ডিফারেন্স হবে। তো এই যে জেনেটিক্যালি মডিফাইড, অর্থাৎ আমরা ধরেই নিলাম যে কিছু বিশেষ বিশেষ জিনকে কৃত্রিম উপায়ে, বায়োটেকনোলজি, জৈব প্রযুক্তির সাহায্যে আমার যেটা প্রয়োজন, আমার শরীরে এত মিলিগ্রাম ক্যালসিয়াম, এত মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, এত মিলিগ্রাম পটাশিয়াম। এই যে বয়স্কদের একটা রোগ হয়, খুব কমন, দেখবে তোমাদের বাড়িতেও বয়স্ক মানুষ থাকলে সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে গেছে। তার মানে কি, এই যে আমাদের দেহের যে কোষ, তার যে ইকুইলিব্রিয়াম বজায় রাখার জন্য সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন রেসপন্সিবল। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এই ওয়াটার ইনটেক আর ইউরিন রিলিজ, এই ব্যালেন্সে কোনো জায়গায় কিছু ঘাটতি ঘটলেই এটা হয়ে যায়, তখনই কিছু অসংলগ্ন কথাবার্তা বা হয়তো জ্ঞান হারানোর মতন অবস্থা, এই জিনিসগুলো। তো এই বিজ্ঞানীরা ভেবে নিলেন, এই যে হিউম্যান জিনোম প্রজেক্টের কথাই যেটা বলছিলাম, যে প্রত্যেকটা জিনকে যদি আমরা আইসোলেট করতে পারি, তাহলে জিন ঘটিত যে রোগগুলো, থ্যালাসেমিয়া, অন্যান্য কিছু ধরনের লিউকেমিয়া, এই সিকেল সেল অ্যানিমিয়া, এই যে বিভিন্ন ধরনের রোগগুলো, আমার যদি মন গেল, ধরে নাও একটা লাইব্রেরি, পরপর এইখানে যেমন দেয়ালে ইট গুলো দেখাচ্ছে, তো একটা ইট ভেঙে গেল, আমি যদি এই 46টা ক্রোমোজোমকে যদি আলাদা আলাদা নিয়ে তার জিনগুলোকে যদি একটা ম্যাপিং করে নিয়ে লাইব্রেরিতে সাজিয়ে নিই, এটা ফিজিক্সের বই, এটা কেমিস্ট্রি বই, এটা বায়োলজির বই, বায়োলজির মধ্যেও এটা ফিজিওলজি, এটা বোটানি, এটা জুলজি, তাহলে আমার যখন যে বইটা দেখতে মন যাবে আমি সেটা টুক করে তুলে নিয়ে সেটা পড়বো। ঠিক একইভাবে মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো জায়গায় যদি কোনো অঙ্গ বিকৃতি বা আমি কিছু যদি পরিবর্তন করতে চাই, আমার গায়ের রংটা একটু কালো, এটা একটু চকচকে করতে হবে, ঠিক আছে, আমার চোখের যে মনিটা এটা কালো আছে, এটা একটু নীলচে করতে হবে। তো যদি জিনগুলোকে আইসোলেট করে নেওয়া যায়, তাহলে ঠিক সেই জিন জায়গাতে, ওই যে বললাম একটা দেয়ালে একটা ইট ভেঙে গেছে, সেটা খুলে নিয়ে আরেকটা ইট লাগিয়ে দেবো, এখানে হয়তো কিছু লেখা নেই,
আমি তো বললাম যে এখানে একটা কোনো লেখা, বিশেষ কোনো বাণী, মহাপুরুষের বাণী এই দেয়ালেতে সেট করব। ঠিক একইভাবে ইনসুলিনেরও জিন আবিষ্কার হয়ে গেছে, অর্থাৎ ইনসুলিন যদি জেনেটিক্যালি তার চিকিৎসা করা হয়, যে জন্মগত তার শরীরে এই যে ব্লাড গ্লুকোজ লেভেলটা হ্যাম্পার হচ্ছে, সেই জিন জুড়ে দেওয়া হলো, সে নর্মাল ওয়েতে সেই ইনসুলিন প্রোডাকশন করে দেখা যাচ্ছে তার আর ডায়াবেটিসের সমস্যা থাকছে না। এইভাবে জেনেটিক্যালি মডিফাইড যে প্ল্যান্ট গুলো এসেছিল, পার্টিকুলারলি কটন, তো সেই কটনেতে যেমন একটা উদাহরণ দিয়ে এরকম হাজারটা দেয়া যাবে, বেগুন থেকে শুরু করে করলা থেকে শুরু করে অনেক কিছু তৈরি হয়েছে। এখন দীর্ঘায়িত করবো না, লাঞ্চ আওয়ার এসে গেছে, স্যার আমাকে অল্পর ওপর বলতে বলেছেন। তো এই জিনগুলোর মধ্যে যেমন বিটি কটন, ব্যাসিলাস থুরিনজেন্সিস, তার এই জিনকে নিয়ে ওখানে দেখা গেল যে কটন মানে কার্পাস, সেখানে একটা বিশেষ ধরনের ইনসেক্টের আক্রমণে ওই কার্পাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই ব্যাকটেরিয়ার স্পোরকে নিয়ে ছড়িয়ে দেওয়া হলো বাগানে। এখন যেখানেই ওই কটনগুলোকে তারা খেতে যাবে, তখনই দেখা যাবে ওই ব্যাকটেরিয়ার আক্রমণে সে মারা যাবে। তার মানে এইভাবে যে বিভিন্ন ধরনের শাক সবজি বাজারে এলো, আলাদা আলাদা জিন ঢুকিয়ে দিয়ে, যেটাতে আমার ক্যালসিয়াম দরকার, যেটা ম্যাগনেসিয়াম দরকার, যেখানে সোডিয়াম পটাশিয়াম আলাদা আলাদা ভাবে আমরা করলাম। কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে আমেরিকাতেই এটা নিয়ে একটা তোলপাড় ঝড় তৈরি হয়ে গেল। দেখা গেল কি, যে আমরা যদি বারবার এই হাইব্রিড তৈরি করতে থাকি, মানে যেটা ন্যাচারালি গ্রো করছে তার যে নর্মাল ধর্ম সেটাকে যদি পাল্টাতে থাকি, একটা সময় আসবে যে একদম পুরো মিউট্যান্ট ভ্যারাইটিতে ভরে যাবে, তখন আর অরিজিনালিটি চলে যাবে। এখন এই যে বায়োডাইভার্সিটি বোর্ড আমাদের এখানে যে হেরিটেজ সাইট হয়েছে কনক দুর্গা দিয়েতে, তো পুরোনো দিনের যে গাছ তাকে বাঁচিয়ে রাখতে হবে। জেনেটিক্যালি মডিফাইড ফুডের যেমন একটা উপকারিতা আছে, তার অপকারিতার দিকটা হচ্ছে যে তার যেটা ওয়াইল্ড ভ্যারাইটি, যেটা মাদার ভ্যারাইটি, যেখান থেকে তার উৎপত্তি, সেটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তি হয়ে যাচ্ছে। এবং সুন্দরবনে তো দেখা গেছিল যে প্রায় 30-35 ধরনের কলা ওখানে প্রোডাকশন হতো। এবং একটা জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা ভৌগোলিক অঞ্চলের সাথে সেখানে ফল, ফুল, গাছপালা, বিভিন্ন উদ্ভিদের একটা অ্যান্টি বিভিন্ন ধরনের জাত, অর্থাৎ রোগ জ্বালা থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে সিজনাল ফ্রুটস, এর কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স আছে। অর্থাৎ দেখা যায় যে যেখানে যে ধরনের উদ্ভিদ, তার কিন্তু একটা ইথনো মেডিসিনাল রোল আছে। আমাদের পার্টিকুলারলি ঝাড়গ্রাম এলাকায় অল্প অল্প কাজ আমি করেও ছিলাম, আরো আগামী দিনে ভাবনাও আছে। বিশেষ করে আমাদের এখানে যারা সান্তাল আদিবাসী মানুষজন আছেন, এনার শাল, সেগুন, শতম পাওয়া যায়, যেগুলো ছাল, ফল বিভিন্ন জায়গা থেকে তারা নানান ধরনের ভেষজ ওষুধ তৈরি করেন। অনেকে আবার এগুলো জানান না, জানাতে চানও না। তো এইগুলো নিয়েও যদি আমরা কিছু কাজ এখানে করতে পারি, তাহলে দেখা যাবে ওনারা কিন্তু ওই গাছের তেল থেকে, ফল থেকে তাদের জ্বর হচ্ছে, কি গায়ে হাতের যন্ত্রণা হচ্ছে, হাতটা ভেঙে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে ওই গাছটাকে তারা ব্যবহার করে সুস্থ থাকে। তো আমাদের শাল একটা বড় সম্পদ। শাল বীজ থেকে তোমরা সবাই জানো যে আমরা একটা সময় সেই চৈত্র মাসের সময় সেই হেলিকপ্টারের মতন ফলগুলো কি সুন্দর নামে যখন সেই খসে পড়ে গাছ থেকে, কিন্তু শালেরও অ্যালিলোপ্যাথিক এফেক্ট আছে। অর্থাৎ ওই শাল বীজ পড়লেই যে ওখানে গাছ জন্মে যাবে তা কিন্তু নয়। যে কোনো বনস্পতির ক্ষেত্রে এই রোগটা দেখা যায় যে সে তার নর্মাল সারাউন্ডিং এরিয়াতে কিছু কেমিক্যাল রিলিজ করে, যে কেমিক্যাল অন্য গাছকে বাড়তে দেয় না। তো এইগুলো নিয়ে যদি আমরা একটু ভাবনা চিন্তা করি, শালের প্রোডাক্ট থেকে বিভিন্ন ধরনের আমরা যদি কিছু কি বলবো ব্যবহারযোগ্য জিনিস, থালা টালা তো এসেইছে, এগুলোকে আরো অন্যান্য কিছুতে যদি ব্যবহার করতে পারা যায়, আমাদের এখানকার গ্রামীণ মানুষদের অর্থনৈতিক অনেকটাই উপকার হবে। এবং আমার বিশ্বাস যে কর্মশালা স্যার আয়োজন করেছেন, এখানকার আপামর জঙ্গলমহলের মানুষ উপকৃত হবে। স্যারের কাছে আবেদন রাখবো বারে বারে এই অনুষ্ঠান করুন, এবং সেক্ষেত্রে আমার কলেজের তরফ থেকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফের থেকে আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবসময়ই করব। এবং আমার বিশ্বাস আজকে যারা ছাত্রছাত্রী তোমরা এখানে শুনছো,
আগামী দিনে আমাদের পরিবেশ রক্ষায় তোমাদের একটা বড় ভূমিকা থাকবে। প্লাস্টিক নিয়েও অনেক কথা বলছিল প্রাথমিকভাবে, এবং তোমরা জানো যে আমাদের এখানকার ভূমিপুত্র শান্তনুবাবু তিনি বুলেট প্রুফ জ্যাকেট এই ওয়েস্ট প্রোডাক্ট, এই প্লাস্টিক ওয়েস্ট থেকে তিনি তৈরি করেছেন। এবং আমার বিশ্বাস আগামী দিনে আজ যারা তোমরা ছাত্রছাত্রী আগামী দিনে বিজ্ঞানী হবে, গবেষক হবে এবং এই অঞ্চলের উন্নতি করবে। এবং আরেকবার সকলকে যথাযোগ্য স্থানে আমার ঝাড়গ্রাম রাজ কলেজ, আমাদের সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে তথা সমগ্র ঝাড়গ্রামের জঙ্গলমহলের মানুষের পক্ষ থেকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন। স্যার, অসাধারণ হচ্ছে একটা দিক উনি বললেন যে বিটি কটন নিয়ে মনসান্টো হচ্ছে এটা একটা ঝড় হয়ে গেছিল এক সময় মহারাষ্ট্রে, যে এটা ব্যবহার করা হবে কি হবে না। এবং বিভিন্ন পরিবেশবিদরা, যেটা উনি কুফলের কথা বললেন যে ইন্ডিজিনাস ভ্যারাইটি গুলো নষ্ট হয়ে যাবে, সুতরাং এর ব্যবহার বন্ধের জন্য একটা বিরাট আন্দোলন তৈরি হয়েছে। কিন্তু আজকের দিনে এটা আমাদের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে যেখানে আমাদের ক্রপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে আর সুন্দরবনে স্যালাইন ওয়াটার চলে আসছে, সেই স্যালাইন ওয়াটারে কিভাবে আমরা ধান চাষ করব, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, এটা কিন্তু হচ্ছে আজকে কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে। এবং আরেকটা যেটা হচ্ছে যেমন এগ্রিকালচার সেক্টরে, আরেকটা হেলথ সেক্টরে, যে ভেক্টরবর্ন ডিজিজগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করব, যেটা স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এটা কিন্তু আজকে তোমাদের ভাবতে হবে যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কিভাবে হচ্ছে মানব স্বার্থে এটা ব্যবহার করা যেতে পারে উইথ দ্য মানে ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। যাই হোক, খুব ভালো আজকে খুব সুন্দর খোলামেলা আলোচনা হয়েছে। আমি গতকাল এবং আজকে যে এই যে আজকে তোমাদের সঙ্গে যে আমাদের প্রোগ্রাম আমরা করলাম, তাতে আমরা সবাইকেই আমরা খুব অভিনন্দন জানাচ্ছি যে তোমরা এসেছো, মানে পার্টিসিপেট করেছো, সবাই ভালো পারফর্ম করেছো। কিন্তু তার মধ্যেও তো কেউ হয়তো ভালো কেউ পারফর্ম করেছে, সবাইকেই আমরা স্বীকৃতি দিচ্ছি। তাই গতকাল এবং আজকে যারা বেস্ট পারফর্ম করেছেন, আমি ডক্টর অনির্বাণ রায় সাহেবকে আমি সবাই মিলে খুব ভালো লাগছিল যে এতজন ছেলে মেয়ে বিভিন্ন স্কুল থেকে এবং কলেজ থেকে এসে উপস্থাপন করেছেন এবং তারা পড়াশুনো করেছেন, চিন্তা ভাবনা করেছে তোমরা সবাই মিলে, এবং আজকে উপস্থাপনা খুব ভালো হয়েছে। 10 জন আজকে এই সেমিনার যেটাকে আমরা করছি, এই সেমিনারে পরিবেশের যে বিভিন্ন ইস্যুকে নিয়ে তারা আলোচনা করেছেন। তাকে কি নাম্বার দেবো এই নিয়ে খুব দ্বিধান্বিত ছিলাম, সবাই ভালো বলেছে কম বেশি। আমরা মূলত 3টে ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল যে তাদের কন্টেন্টস কেমন ছিল, মানে কি বিষয়, যে বিষয়ের কন্টেন্টস। সেকেন্ড ছিল তার প্রেজেন্টেশন কেমন ছিল, আজ প্রশ্ন উত্তরে তারা কেমন উত্তর দিয়েছে, কিভাবে ডিল করেছে। এই 3টে বিষয় নিয়ে আমরা এটাকে জাজমেন্ট করেছি। বলেছি সবাই কিন্তু একজনকে সিলেক্ট করতে হবে এতজনের মধ্যে থেকে, এবং সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে সিলেক্টেড হয়েছে সে এমন কিছু বলেছে যেগুলো খুব প্র্যাকটিক্যাল এবং ফিজিবল। শুধুমাত্র কিছু তথ্যকে পরিবেশন করে নয়, তার এলাকার কিছু সমস্যাকে নিয়ে, বা যে সমস্যাটা খুবই চারদিকেই আছে এবং তার সলিউশনটা এমনভাবে খুব কম খরচে সেটা করা যায়, মানুষ করতে পারবে, এইরকম কিছু চিন্তা ভাবনা সে করেছে এবং সে বলেছেও ভালো, নানান প্রশ্নের উত্তর দিয়েছে, তাকে আমরা সিলেক্ট করেছি। বিশেষ করে সে এমন কিছু বলেছে যেগুলো মনে করুন ফেলে দেওয়া জিনিস, জামা কাপড় যেগুলো ছিঁড়ে গেছে, প্লাস্টিকের বদলে সে ব্যবহার করা যেতে পারে, শুধু সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা যেতে পারে। যে স্ট্র আমরা ব্যবহার করি সেই স্ট্রগুলোকে আমরা অনেক সময় ফেলে দিই, তার বদলে আমরা কাগজের স্ট্র ব্যবহার করতে পারি, বা নারকেলের পাতা দিয়ে স্ট্র বানিয়ে ব্যবহার করতে পারি।
বা এমন হয়তো আমরা যে গ্লাস ব্যবহার করি, কাগজের গ্লাস, মাটির গ্লাস, এগুলো ব্যবহার করতে পারি, জগ ব্যবহার করতে পারি, যেগুলো এই প্লাস্টিকের বোতল না ব্যবহার করে, এরকম কিছু ফিজিবল করা যেতে পারে সেই রকম। এবং সব কিছু বিচার করে বালিকা বিদ্যালয় মানিকপাড়ার সাউলি মাহাতো, যে মেনলি রয়েছে অল্টারনেটিভ ওয়ে অফ ক্লাসিং, সেই পাস হয়েছে এবং সিলেক্টেড হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু যারা প্রত্যেকেই কিন্তু ভালো বলেছো, পড়াশোনা করেছো, চিন্তা ভাবনা করেছো, সবাইকে আমাদের 3 জনের তরফ থেকে এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে আন্তরিক অভিনন্দন থাকলো, শুভেচ্ছা থাকলো, আশীর্বাদ থাকলো। তোমরা আরো ভালো করে করবে। এটা গেল আজকের বিষয়। তুমি চলে এসো সাউলি মাহাতো। সবাই আসলে গোল করে দাও। ওই কলেজের আমি গভর্নিং বডি মেম্বার। ঠিক আছে, গতকাল প্রকৃতি বীক্ষণ শিবির হয়েছিল চিল্কিগড় বনঅরণ্যে। আপনারা জানেন সেটি এই ঝাড়গ্রামের মতো জায়গা, শুধু ঝাড়গ্রাম বলবো না, আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেক্রেট মানে পবিত্র বনখণ্ড বা উপবন বলা হয়। আপনারা জানেন এটি অসাধারণ সুন্দর জায়গা এবং পশ্চিমবঙ্গ সরকার সেটিকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছে। নানান ধরনের গাছপালা রয়েছে, প্রাণী রয়েছে, যেগুলো অনেক পুরনো, অনেক প্রাচীন, সেগুলো সব কিন্তু আছে। এলাকার মানুষজন তাকে সংরক্ষণ করেছেন সবার সম্মিলিত প্রচেষ্টার করে। সেই রকম একটা জায়গায় আমরা সবাই মিলে গেছিলাম। সবাই বলতে এখানে 10টা স্কুল ছিল এবং কলেজ, স্কুল কলেজ মিলিয়ে, এবং 39 জন ছাত্রছাত্রী ছিলেন, তার সঙ্গে মাস্টারমশাই দিদিমণিরা ছিলেন। এবং আমরা অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা 3-4 তার বেশি হবে আমরা সেখানে আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখেছি। এবং ফিরে আসার পরে কিছু প্রশ্ন আমরা দিয়েছিলাম ওইখানকার কাজের উপরে, প্লাস মিশন লাইফে, এবং সবাই খুব সুন্দর করে লিখেছেন। আমরা কালকে তাকে ইভালুয়েট করছিলাম এবং যে প্রশ্নগুলো ছিল সেগুলো মূলতই ছিল বনঅরণ্য, ওই সেক্রেট গ্রুপ এবং ঝাড়গ্রাম, এখানকার মানুষ, এখানকার প্রকৃতি, পরিবেশ এবং মিশন লাইফের উপরে 2-1টা প্রশ্ন ছিল। সবাই ভালো লিখেছেন, যারা তোমরা লিখেছ ছাত্রছাত্রীরা। কিন্তু একজনকে মানে ফার্স্টকে পুরস্কার দেওয়া হবে। আমরা কালকে অনেক রাত পর্যন্ত বসে ইভালুয়েট করছিলাম। যুগ্ম ফার্স্ট হয়েছে, মানে যে ফার্স্ট হয়েছে টাই আপ হয়েছে, ফলে ফার্স্ট প্রাইজটা দুজনেই পাচ্ছে, যুগ্ম ফার্স্ট। এই যুগ্ম ফার্স্ট হয়েছে দুর্বা আদর্শ বিদ্যা মন্দিরের 2টি মেয়ে। একজনের নাম হচ্ছে কোয়েল দাস, আরেকজনের নাম হচ্ছে সুস্মিতা পাল। তারা দুজনেই পাস হয়েছে গতকালের প্রকৃতি বিজ্ঞান শিবির। স্যার
এটাই চলছে। এটা স্কুলের নামটা লিখে দিতে হবে। শাওনি আরেকবার একটু আসবে, শাওনি আরেকবার একটু এসো। এই ছবিটা নেবে না, এই ছবিটা স্যার স্যার কোথায় গেল? সিসি কোথায় গেল? তাহলে আমরা শেষ করে দিতাম। আজকে আমরা আমাদের যে অনুষ্ঠান আছে শেষ পর্ব শেষ করছি। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.